সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 918তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো আমেরিকার ছেলে লিয়ামের জীবনের এক হৃদয় কাঁপানো বাস্তব জীবনের গল্প। অনেক তো বাংলাদেশি মানুষের গল্প শুনলেন, এবার একটা আমেরিকান যুবকের গল্প শোনেন, যে গল্পের টাইটেল মোমবাতি হাতে মর্গের সামনে স্ত্রীর লাশের অপেক্ষায়। বন্ধুরা, ছলনা, প্রতারণা, স্বার্থের এই দুনিয়াতে ঠিক বর্তমান এই সময়ে এরকম ভালোবাসার গল্প, এরকম ভালোবাসা পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। আমেরিকান একটা ছেলে আর অজপাড়া গায়ের বাংলাদেশি সুন্দরী একটা মেয়ের এক বাস্তব জীবনের গল্প। এই গল্পটা আপনি ঠিক যতদিন বেঁচে থাকবেন আপনার হৃদয়ে দাগ রেখে যাবে। গল্পটাকে কখনোই বলতে পারবেন না। হৃদয়ের মনের মণিকোটায় লুকিয়ে রাখার মতো এক বাস্তব জীবনের গল্প। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনার আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমেরিকার ছেলে লিয়ামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আমার নাম লিয়াম, আমার বাড়ি আমেরিকা, ওয়াশিংটন ডিসি। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে আর মা আছে। আমার জানা মতো আমাদের পরিবারে আর কোনো সদস্য নেই। আমাদের পরিবারটা ওয়াশিংটন ডিসির খুবই নামকরা একটা ভালো পরিবার, ধনী একটা পরিবারে আমার জন্ম হয়। আমার শৈশবের দিনগুলো খুব ভালোই কাটে। আমেরিকার মানুষের সাথে, আমেরিকাতে বিভিন্ন দেশের মানুষ বসবাস করে, সব ধর্মের, সব বর্ণের এবং সব বয়সী মানুষের সাথে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে পাস হতে থাকে। আমার মা বাবা দুজনেই আমাকে অনেক বেশি ভালোবাসে। তাদের আদর আর ভালোবাসা নিয়ে আমার শৈশবের দিনগুলো স্বর্ণালী দিন হিসাবে কেটে যায়। এমন করতে করতে একটা পর্যায়ে আমি বড় হই। আমেরিকারই একটা হাই স্কুলে আমি তখন পড়াশোনা করি। আমি যখন পড়াশোনা করি একটা বিষয় তখন আমার ভিতরে খুব নাড়া দিয়ে ওঠে। যদিও বিষয়টা অনেক বছর আগ থেকে আমি উপলব্ধি করি, কিন্তু ওই সময়টাতে এই বিষয়টা আমাকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করে। সেটা হচ্ছে আমার চেহারা দেখতে কিছুটা অন্য দেশি মানুষের মতো ছিল, লাইক ইন্ডিয়ান, পাকিস্তান কিংবা বাংলাদেশি মানুষের মতো। আমার চেহারাটা আমেরিকানদের মতো ছিল না। আমেরিকানদের যেরকম হয়, লাইক আমার বাবা মা, তারা যেরকম দেখতে, তারা যেরকম সাদা বর্ণের, বাট আমি কিছুটা এরকম যেন আমি কিছুটা শ্যাম বর্ণের ছিলাম। এমন একটা অবস্থা যে আমাকে দেখলেই আসলে বলবে না যে আমি যে আমেরিকান ছেলে বা আমার জন্ম যে আমেরিকাতে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইনারা যে আমার বাবা মা, এটা আমি আসলে কাউকে বিশ্বাস করাতে পারি না। আমি যে স্কুলে পড়াশোনা করতাম ওই স্কুলে বাঙালি, পাকিস্তানি এবং ইন্ডিয়ান ছেলেমেয়েরাও পড়াশোনা করতো। আমাকে যে কেউ দেখলে বলতো যে আমি ইন্ডিয়ান, আমাকে আমেরিকান কেউই বলতো না। এবং ইন্ডিয়ান ছেলেদের সাথে আমার ফ্রেন্ডশিপ খুব ভালো হয়, ওদের সাথে আমার সম্পর্কটা আস্তে আস্তে করে পাস হতে থাকে। একটা সময় আমি আমার স্কুল জীবন শেষ করি। স্কুলের গণ্ডি পার হয়ে আমি যখন কলেজে উঠি, 11-এ উঠি, 11-এ ওঠা অবস্থায় আমার ভিতরে এই প্রশ্নটা আমি আর জমা রাখতে পারতেছিলাম না। এই প্রশ্নটা আমাকে প্রচুর পরিমাণের পেন দিয়ে আসতেছিল, ব্যথা দিয়ে আসতেছিল। এক পর্যায়ে আমি আমার মাকে এই প্রশ্নটা অনেক আগেও বারবার করেছিলাম যে তুমি আমাকে বলো, হু ইজ মি, আমি কে এবং আমি কেন তোমাদের মতো না? আমি যদি তোমাদের সন্তান হয়ে থাকি তাহলে তো আমি দেখতে তোমাদের মতোই হব, বাট আমি কেন তোমাদের মতো না? আমার চেহারা কেন লাইক ডিফারেন্ট? আমি কেন এরকম প্রশ্ন যখন আমি আমার বাবা মাকে করি, একটা পর্যায়ে আমার মা আমাকে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর, সৎ জবাব তিনি দিতে পারে না। একটা সময় আমি খুবই রেগে গেলাম। রেগে গিয়ে আমি বললাম, স্টপ মাই স্টাডি, আমি আর স্টাডি করবো না, আমি পড়াশোনা করবো না, আমি সব কিছু বন্ধ করে দেবো। এবং আমি একটা অন্ধকার লাইফে তখন চলে যাই। বিকজ আমার এই জিনিসটা খুবই কষ্ট হচ্ছিল যে কেন আমার বাবা মা রাইট নাও আমাকে সঠিক বলবে না। বিকজ আমি যে তাদের সন্তান না এটা কিন্তু আমি জানি, আমি তো তাদের মতো না, দেন আমি তাদের সন্তান না। আমার এখানে যারা আমেরিকান আছে এরা অনেকেই তাদের বাবা মায়ের মতো হয়েছে। বাবা যেরকম, মা যেরকম, সাদা বর্ণের, শ্বেতাঙ্গ, তারাও এরকমই হয়েছে, বাট আমি তো সেরকম না, দেন আমি তাদের সন্তান না। যখন আমি এরকম পড়াশোনা অফ করে দিলাম এবং আমার মা, আমাদের আমেরিকাতে কিন্তু একটা বিষয়, একটা সন্তান যখন স্টাডি অফ করে দিয়ে ডিপ্রেশনে চলে যায় তখন কিন্তু সে নেশার মুখে হয়ে যায় এবং নেশা করতে শুরু করে। এরকম একটা নেশার আলাদা একটা জগৎ আছে আমাদের আমেরিকাতে। সো আমি ওই নেশার জগতে আস্তে আস্তে করে পদার্পণ করতেছিলাম। আমার মা তখন এই বিষয়টা বুঝে গেল যে আমি প্রচুর পরিমাণে ডিফ্রেশ হয়ে গেছি এবং আমি অ্যালকোহল নেওয়া শুরু করেছি, আমি খারাপ লাইনে চলে যাচ্ছি। একটা সময় আমার মা আমাকে ডেকে এমন কিছু কথা বললো যে কথাগুলো শোনার পরে আমার জন্মটাই কেমন জানি একটু ভিন্ন রকম হয়ে গেল।
আমি আমার মায়ের মুখ থেকে শুনতে পেলাম আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ রাজশাহীতে। বাংলাদেশ রাজশাহীতে আমার বাড়ি, এবং আমি এও শুনেছিলাম আমার মা যেখানে জব করতো, আমার মা একটা সময় জব করতো, যেখানে আমার মা জব করতো সেখানে জব করা অবস্থায় বাংলাদেশি একটা ফ্যামিলির সাথে আমার মায়ের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক হয়। বাংলাদেশি ফ্যামিলিটির সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং ওই মহিলাটা আমার মায়ের খুব ঘনিষ্ঠ একজন বান্ধবীও হয়ে যায়। কলিগ এবং বান্ধবী দুইটা একসাথে হওয়ার পরে আমার মা ওই মহিলার সাথে খুব মিশে যায়। একটা পর্যায়ে ওই মহিলা আমার মাকে সবসময় বাংলাদেশের ভিউ দেখাতো, লাইক গ্রিন ভিউ, বাংলাদেশের সবুজ মাঠ ঘাট, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনজীবন, এই জিনিসগুলো সব আমার মাকে দেখাতো। আমার মাকে যখন এই জিনিসগুলো একটু একটু করে দেখাতে শুরু হয়, আমার মায়ের ভিতর বাংলাদেশকে নিয়ে একটা ভিন্ন রকম কৌতূহলের জন্ম হয় যে আসলে বাংলাদেশ কেমন। আমার মা বাংলাদেশ দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে ওঠে। আমার মায়ের একটা রোগ হয় এবং সেই রোগের পর থেকে আমার মায়ের গর্ভে কোনো সন্তান হয় না। একটা সন্তান হয়েছিল, সেটা মাত্র 3 মাস বয়সে একটা ছেলে হয়ে মারা যায়, এবং এরপর থেকে আমার মায়ের খুব বড় একটা ডিজিজ হয়, দেন তার গর্ভে কোনো সন্তান হয় না। তো যার কারণে আমার বাবা সে সবসময় আমার মায়ের কথা শুনতো। আমার মা যে সময় যেটা বলতো আমার বাবা চেষ্টা করতো আমার মায়ের কথা রাখার জন্য। এরকম করে সময়টা কাটতে কাটতে আমার মা যখন একটা সময় বাবাকে প্রেশার দিল, আই হ্যাভ টু গো বাংলাদেশ, আমি বাংলাদেশে যেতে চাই, আই ওয়ান্ট টু সি বাংলাদেশ, এমন করে যখন আমার বাবাকে বারবার প্রেশার দিতে থাকলো, একটা পর্যায়ে আমার বাবা বললো আই এম সো বিজি, আমার পক্ষে পসিবল না বাংলাদেশে যাও তোমার সাথে, ইফ ইউ ওয়ান্ট তুমি যাও, যদি তোমার যেতে ইচ্ছে করে তুমি যাও। এরকম করে যখন আমার মাকে বললো, দেন আমার মা তখন তার এই বান্ধবীর সাথে বাংলাদেশে আসার জন্য সমস্ত রকমের ডকুমেন্ট পেপার বাংলাদেশ এম্বাসিতে গিয়ে সব কিছু ঠিকঠাক করে বাংলাদেশে আসলো। এখন বাংলাদেশে আসার পরে আমার মায়ের যে পরিমাণের ছুটি আমার মা নিয়ে আসছিলো, যে কয়টা দিন আমার মায়ের প্ল্যানিং ছিল, আমার মা ওই প্ল্যানিংয়েরও বেশি সময় ধরে এখানে থাকতে শুরু করে। আমার মায়ের ওই বান্ধবী যখন বাংলাদেশে যায়, ওই মায়ের ওই বান্ধবীর বাড়িতে একজন মহিলা কাজ করতো যার নাম ছিল আমেনা খাতুন। আমেনা খাতুন ওই মহিলাটা আমার মাকে, ইভেন হচ্ছে ওই আমার মায়ের বান্ধবীকে খুব বেশি দেখাশোনা করতো, তাদের অনেক যত্ন করতো, তাদের অনেক সেবা যত্ন করতো, এবং তাদেরকে গ্রামীণ সুন্দর সুন্দর রাস্তায় নিয়ে যেত, গ্রামীণ পরিবেশগুলো দেখাতো। আর ওই আমেনা খাতুনের কোলে ছিলাম আমি। ল্যাংটা অবস্থায়, উলঙ্গ অবস্থায় তিনি আমাকে কোলে নিয়ে রাখতো। ছোটোবেলায় আমি দেখতে নাকি মোটামুটি একটু সুন্দরী ছিলাম, এখন হয়তো অনেকটা শ্যামবরণ হয়ে গেছে, বাট ওই সময় নাকি আমার চেহারা অনেক ভালো ছিল। আমার ওই আমেরিকান মা আমাকে কোলে নিত, আদর করতো, অনেক যত্ন করতো। একটা সময় আমেনা খাতুনকে আমার মা রিকোয়েস্ট করলো যে তোমার এই বেবিটাকে আমাকে দিয়ে দাও, তোমার বেবিটা আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকে আমেরিকাতে নিতে চাই। আমার ওই মা আমেনা খাতুনও যথেষ্ট গরিব একজন মহিলা ছিল, তিনি বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে কাজ করতো। তার আসলে আমাকে 3 মুঠো ভাত খাওয়াতে আমার মায়ের পক্ষে সম্ভব হচ্ছিল না। একটা পর্যায়ে আমার মাকে গ্রামবাসী সবাই বোঝাচ্ছিল, আমেরিকান একটা মহিলা আসছে, তোমার ছেলেটাকে পছন্দ করছে, তোমার ছেলেটাকে তুমি দিয়ে দাও, আমেরিকান মহিলা তোমার ছেলেটাকে আমেরিকাতে নিয়ে যাবে, এবং সেখানে নিলে তোমার ছেলে একটা বর্ণিল জীবন পাবে, তার জীবনটা অনেক সুখের হবে। বাংলাদেশে থাকলে সে কী বা করবে, তুমি তাকে দিয়ে হয়তো রিক্সা চালাবা, নাহলে সে মাঠে ঘাটে কাজ করবে, এছাড়া তো এর চেয়েও বড়ো কিছু সে করতে পারবে না। তুমি একটা কাজ করো, আমেরিকান মহিলা যদি তোমার ছেলেটাকে নিতে রাজি হয়েছে, তুমি প্লিজ তোমার ছেলেটাকে দিয়ে দাও। এরকমভাবে যখন আমার মা আমার ওই জন্মদাতা মাকে যখন রিকোয়েস্ট করে গ্রামের সব মানুষ, আমার ওই মা একটা পর্যায়ে সবার মুখের দিকে তাকিয়ে হাসি মুখে তার কলিজার মানিক দুধের সন্তান আদর করে আমার মা তখন আমাকে ওই মহিলার কোলে তুলে দেয়। মায়ের মুখে শুনেছিলাম, ওই মহিলার মুখে শুনেছিলাম আমার মা নাকি আমার নাম রেখেছিল মিনহাস। আমার নাম রেখেছিল মিনহাস, এবং মিনহাস রাখার পরে আমার মা ওই মুসলিম পরিবারের মেয়ে, আমার যিনি বর্তমান মা, যিনি আমার আমেরিকান মা, তিনি ছিলেন একজন খ্রিস্টান, মানে খ্রিস্টান ধর্মের অবলম্বী। ওই খ্রিস্টান মহিলাটার হাতে তখন আমার মা আমেনা খাতুন আমাকে তুলে দেয়। আমাকে তুলে দেওয়ার পরে ওই আমেনা খাতুনের কোল থেকে আমি চলে আসি একজন খ্রিস্টান মহিলার কোলে, যিনি আমার মা, এবং তিনি আমার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক করে আরও 2-3 মাস ওভার বাংলাদেশে থেকে সব পেপারসগুলো রেডি করে তিনি একটা সময় আমাকে আমেরিকাতে নিয়ে যেতে সক্ষম হয়। আমি তখন আমেরিকাতে চলে যাই, এবং আমেরিকাতে যাওয়ার পরে আমার বাবা নাকি আমাকে খুব একটা গ্রহণ করতো না, কারণ আমার বাবা আমাকে পছন্দ করতো না, বলতো যে ইটস লাইক পুয়ার কান্ট্রি থেকে আসছে, দেখতে সুন্দর না, এবং এটা ওইটা বাবা খুবই অবহেলা করতো। কিন্তু আমার মা আমাকে অনেক আদর করতো, এত বেশি আদর করতো যে পুরো পৃথিবীটা একদিকে ছিল, আমার মায়ের কাছে আমি একদিকে ছিলাম। ক্যান ইউ বিলিভ মি যে আমি যখন আমার মায়ের কাছে থাকতাম, একটা পর্যায়ে আমার মা তার জব ছেড়ে দিল, যেখানে তিনি চাকরি করতো, ওই চাকরি তিনি ছেড়ে দিল শুধু আমাকে টেক কেয়ার করার জন্য। আমার মা চাইলে ওখানে যে কোনো একজন মহিলাকে দিয়ে আমার টেক কেয়ার করাতে পারতো, দেন আমার মা এটা করেনি। নিজের সন্তানকে আরও বেশি আদর ভালোবাসা দেওয়ার জন্য আমার মা ওই সময় খুব ভালো একটা কোম্পানিতে অনেক ভালো বেতনে চাকরি করতো, ছেড়ে দিল সেই চাকরি,
এবং চাকরি ছেড়ে দেওয়ার পরে সারাটাক্ষণ আমাকে নিয়ে পড়ে আছে। আমার আদর, যত্ন, ভালোবাসা এসব নিয়েই আমার মা আমাকে ঘুরে তোলে। এবং এই কথাগুলো আমার আম্মা আমাকে বলতে বলতে একটা সময় কান্না করে দিয়ে মা আমাকে বলে, আমি অনেক ভালোবেসেছি তোকে এবং এত কষ্ট করে বড় করেছি, এখন যদি তুই ড্রাগসে চলে যাস, নেশা করিস, আমি মা হিসাবে এটা কখনোই টলারেট করতে পারবো না। আই রিকোয়েস্ট তুই ফিরে আয়। এবং যখনই সব বিনিগুলো আমি আমার মায়ের মুখ থেকে শুনলাম এবং মায়ের চোখে পানি দেখলাম, তখন আমি আস্তে আস্তে করে আবারও আমার স্টাডি লাইফে ফিরে আসলাম। আমি আবারও পড়াশোনা করতে শুরু করলাম। অ্যান্ড ওই আমিনা খাতুন নামের মহিলাটার জন্য আমার তখন মায়া লাগতে শুরু হলো। আমি আমার মাকে দেন আবার আস্ক করেছিলাম যে তুমি কি জানো যে আমিনা খাতুন এখন কোথায় আছে বা তোমার সাথে আর কোনো কন্ট্রাক্ট হয়েছে কি না? আমার মা বলে যে না, বহু বৎসর আগে তিনি আমাকে নিয়ে আসে। তো এরপর থেকে আমার মা আর কখনো বাংলাদেশে যায়নি এবং বাংলাদেশে যে মহিলাটা আমার মায়ের সাথে থাকতো সেও বাংলাদেশে চলে গেছে এবং তাদেরও ফ্যামিলি চলে গেছে, তারাও আর আমেরিকাতে ব্যাক করেনি। দেন আমার মা জানে না আমিনা খাতুন সম্পর্কে। আমি বললাম, তুমি যেখানে থেকে আমাকে নিয়ে এসেছিলে সেখানকার কোনো ঠিকানা, আইডেন্টি কোনো কিছু তোমার মনে আছে কি না? মা আমাকে বললেন, আই এম সরি, আই ডোন্ট নো। আমি শুধু অতটুকুই জানি যে দ্যাট ইজ রাজশাহী। এটা রাজশাহী ছিল, বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট, বাংলাদেশের একটা জেলা রাজশাহী ছিল, অতটুকুই আমি জানি। অ্যান্ড অন্যথায় আমি কোনো কিছুই জানি না। অ্যান্ড তখন থেকে আমি মানে ইউটিউবে বা গুগলে আমি রিসার্চ করতে শুরু করি বাংলাদেশ সম্বন্ধে। এর আগে কিন্তু আমি বাংলাদেশকে নিয়ে খুব একটা রিসার্চ করতাম না। আমি ইন্ডিয়াকে খুব বেশি পছন্দ করতাম। সালমান খান, শাহরুখ খানকে আমার ভালো লাগতো, আমি তাদের মুভি দেখতাম। অ্যান্ড আমি জাস্ট মাঝে মাঝে দু একটা ইন্ডিয়ান ওয়ার্ডে কথা বলতে পারতাম, বাট বাংলাদেশ কমপ্লিটলি আমি বাংলাদেশের কোনো ল্যাঙ্গুয়েজ আমি জানতাম না। এবং বিশ্বের বুকে বাংলাদেশ একটা দেশ আছে, বাস নাম শুনেছি অতটুকুই। ওই দেশের কালচার, ওই দেশের মানুষ, এগুলো কোনো কিছু আমার মাথায় ছিল না। দেন আমার মায়ের মুখ থেকে আমেনা খাতুনের ওই গল্প শোনার পরেই বাংলাদেশ সম্বন্ধে আমার একটা অন্যরকম কিউরিয়াসিটি জাগে আমার মনে, যে বাংলাদেশটা কী, বাংলাদেশটা দেখতে কেমন। আমি তখন ফেসবুকে, ইউটিউবে, গুগলে বিভিন্ন সময় বাংলাদেশ দেখতে থাকতি। ইভেন এরকম করতে করতে একটা সময় বাংলাদেশও আমার খুব ভালো লেগে যায়, বাংলাদেশটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড ওই সময় ফেসবুকের আবির্ভাব হয়, মানে ফেসবুকের আবির্ভাব হয় বলতে ফেসবুক মোটামুটি সবাই ইউজ করে আমাদের আমেরিকাতে, সবার হাতে হাতে ফেসবুক, আমিও তখন ফেসবুক ইউজ করি। এবং একটা সময় আমি রিসার্চ করে বের করতে পারলাম বাংলাদেশের বেশিরভাগ মানুষের ফেসবুকে মানে এফেক্ট, তারা ফেসবুক ব্যবহার করে। তো সেখান থেকে আমি ফেসবুকে গিয়ে বাংলাদেশ রাজশাহী লিখি এবং বাংলাদেশ রাজশাহী লেখার পরে বাংলাদেশের যে রাজশাহীর মানুষগুলো আছে, ওই মানুষগুলো তখন আমার চোখের সামনে বেশি ওঠে বা এই মানুষগুলো আমি তখন আমার মোবাইলের ডিসপ্লেতে দেখতে পাই। দেন আই এম সো হ্যাপি। আমি আমার মা যিনি আমাকে পেটে ধরেছে, জন্ম দিয়েছে, আমি সেই মায়ের এলাকার মানুষ দেখতেছি, আমার কাছে অনেকটা ভালো লাগে, অনেক বেশি মানে মজা হয়, অনেক ফুর্তি হয়। আমি জাস্ট অলওয়েজ ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে দেখি বাংলাদেশ রাজশাহী লিখলে বাংলাদেশ রাজশাহীর পিপলগুলোকে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্যাট ইজ আই থিঙ্ক যে দে আর মাই রিলেটিভ, আমার মায়ের কেউ হবে এরকম আমার ভালো লাগে। এরকম করতে করতে বেশ কিছুদিন কেটে গেল। আমি কিন্তু তখনই স্টাডি করছি এবং বেশ কিছুদিন না, বেশ কিছু ইয়ার চলে গেল। একটা পর্যায়ে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করি, আমি আমার গ্র্যাজুয়েশনের জন্য ইউনিভার্সিটিতে যখন আমি স্টাডি করি। অ্যান্ড সে সময়তে একদিন হঠাৎ করে দ্যাট সানডে ছিল, আমাদের ছুটির দিন ছিল। সানডেতে আমি দেখতে পেলাম যে একটা মেয়ে ফেসবুক লাইভে এসেছে, নাম হচ্ছে খুশি আক্তার। এরকম একটা মেয়ে ফেসবুক লাইভে আসার পরে তারা ওই সিজনটা বাংলাদেশি মেবি আমের কোনো একটা সময় ছিল, তা প্রচুর ঝড় বইতেছে এবং তারা আম কুড়াচ্ছে। অ্যান্ড বলে যে তারা মুখে বলতেছে যে রাজশাহীর আম এরকম। বাট আমি আসলে মানে ওভাবেই বুঝতাম না, আমি কথাগুলো রেকর্ড করে রাখতাম। রেকর্ড করে দেন আমি পরে ট্রান্সলেশন করতাম। আর আমার কিছু বাঙালি ফ্রেন্ড ওই সময় আমি তৈরি করি। আমার মায়ের মুখ থেকে কথাগুলো শোনার পরে দেন আমি আমার বাঙালি বন্ধুগুলোকে জিজ্ঞেস করি যে এটা কি বা কী বলেছে, কী কথা বলেছে। তারা আমাকে তখন বলে দেয় যে এটা বলেছে, ওটা বলেছে, ইংলিশ আমাকে বুঝিয়ে দেয়। আমি কিন্তু ওই সময়টাতে টোটালি বাংলা খুব বেশি একটা বুঝতাম না, বাট জানতাম যে দে আর ফ্রম বাংলাদেশ লেখা দেখতাম, অতটুকুই। রাজশাহী লিখতাম এবং রাজশাহী কথাটা বুঝতাম, আম দ্যাট মিনস ম্যাঙ্গো, এইটুকু আমি মোটামুটি বুঝতাম। দেন আমার ওই বাংলাদেশি ফ্রেন্ডদেরকে তারা বলতো। তো যখন আমি দেখলাম যে আমের দিনে মানে জ্বরের দিনে তারা আম কুড়াচ্ছে এবং রাজশাহীর আম ইজ এ ফেমাস ইন বাংলাদেশের ভিতরে রাজশাহীর আম অনেক ফেমাস অ্যান্ড ম্যাঙ্গো ইজ ফেমাস ইন রাজশাহী। তো আমার কাছে তখন বিষয়টা একটা কৌতূহলের জায়গায় জাগলো। আমি মেয়েটার ভিডিওর নিচে, মেয়েটার ওই যে ফেসবুক লাইভের নিচে কমেন্ট করলাম যে আই ওয়ান্ট টক টু উইথ ইউ, এরকম করে কয়েকটা মেসেজ করলাম। দেখলাম সে খুব ভালোই রিপ্লাই দিচ্ছে আমাকে, সেও রিপ্লাই করতেছে। অ্যান্ড সে খুব ইংলিশে যদিও পারদর্শিক না, তার মতো করে রিপ্লাই করতেছে। একটা সময় আমি তার মেসেঞ্জারে চলে গেলাম এবং মেসেঞ্জারে যাওয়ার পর তাকে ইংলিশে জিজ্ঞেস করলাম যে কে আপনি, কোথায় থাকেন? বললো রাজশাহী থাকি। এবং সে আমার ইংলিশের অ্যান্সারগুলো করতে একটু লেট করতেছে, বাট সে রিপ্লাইগুলো করতেছে।
একটা পর্যায়ে আমার ভিতর খুব ভালো লাগা কাজ করতে শুরু করেছে। আমি আমার মায়ের এলাকার কোনো মেয়ের সাথে কথা বলছি এবং খুবই ভালো লাগে। এবং একটা সময় জিজ্ঞেস করি, তোমার বাবা কী করে? সে বলে তার বাবা যে গভর্নমেন্টের চেয়ারম্যান, এরকম করে আমাকে বলে। দ্যাট টাইম আই ডোন্ট নো হোয়াট ইজ চেয়ারম্যান। তো ওরকম করে আমাকে তখন তারা ওরকম করে লিখতেছে, আমি কথাবার্তা বলতেছি। এভাবে অনেকগুলো দিন মেয়েটার সাথে কথা বলি। দেন আই ওয়ান্ট টু লার্ন বাংলা ল্যাঙ্গুয়েজ। আমার ভিতরে মনে হয় যে বাংলা ভাষাটা আমি শিখতে চাই। আমার ভিতরে একটা কৌতূহল জাগে, যেহেতু আমার মা বাংলাদেশে ছিল, জন্মদাতা মা, যার পেট থেকে আমি দুনিয়াতে আসছি। মেয়েটাকে সবসময় বলি, তুমি আমাকে একটু বাংলা শেখাও, আমি বাংলায় কথা বলতে চাই। দেন এই মেয়েটা তখন আমাকে একটু করে বাংলা শেখাতে শুরু করে। অ্যান্ড একটা পর্যায়ে আমাদের ওই মেসেজের অপশন শেষ করে আমরা তখন ওই মেসেঞ্জারে কথা বলতে শুরু করি, ভয়েস কলে, লাইক সামটাইম ভিডিও কল অ্যান্ড সামটাইম ভয়েস কল। আমি তার সাথে ওরকম করে কথাবার্তা বলি। অ্যান্ড শি ইজ লাইক ভেরি ফ্রেন্ডলি, আমার সাথে অনেকটা মিশে যায় এবং খুব ক্লোজই আমার সাথে কথা বলে। এবং তার বিহেভিয়ার ইজ এ ভেরি নাইস। সব কিছু মিলে মেয়েটাকে আমার অত্যন্ত ভালো লাগে। সে একটা কলেজে পড়াশোনা করে, অ্যান্ড কলেজে পড়াশোনা করলেও তার ইংলিশ বলার ধরনটা অনেক ভালো ছিল। আমাদের যে টোটালি ইংলিশটা আছে, লাইক আমরা বলি কোকা কলা, আমরা বলি যে খাকা খালা, তো তারা তাদের মতো করে কিন্তু ওরকম করে বলে না। তো অনেক ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার মিসিং হয়ে যায়। বাট এই খুশি আক্তার অনেকগুলো ভাষা বুঝে যায়, তার মতো করে বুঝে সে আমাকে রিপ্লাই করে। বেশ কয়েকদিন তার সাথে আমি এরকম করে কথা বলি, সে আমার সাথে বলে। আমাদের দুজনের মাঝে একটা মোটামুটি একটা ভালো লাগার মতো একটা আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে যায়, বোঝাপড়া শুরু হয়ে যায়। অ্যান্ড এইটা থেকে আমি মাঝে মাঝে আমাদের আমেরিকাতে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যাই। আমি ভিডিও কলের মাধ্যমে আমার এই অনুষ্ঠানগুলো তাকে দেখাই। ও বাংলাদেশে যায়, বিশেষ করে বৃষ্টির দিনে ছাতা নিয়ে মাঠে হাঁটতে যায় এবং মাঝে মাঝে তার ফ্রেন্ডসদেরকে দেখায়, ওকে দেখায়, বিভিন্ন মানুষদেরকে দেখায়। তো আমি একটা বিষয় ওখানে বলে রাখি, আমি জন্মের পর থেকেই কিন্তু খ্রিস্টান ধর্ম অবলম্বন করি। যেহেতু আমার মা খ্রিস্ট ছিল, তো সেখান থেকে আমি খ্রিস্টান ধর্মটাই মানি এবং খ্রিস্টান ধর্মের আমি রীতিনীতি সব কিছু ফলো করি। আমি মুসলিম না, এবং আমি তখন থেকেই খ্রিস্টান। আমার যখন বুঝ হয় তখন থেকে আমি খ্রিস্টান। আমি এই ধর্মটাই ফলো করতেছি, ওইটাই মানতেছি। এবং আমিও তাকে ট্রুলি সেটাই বললাম যে আমি খ্রিস্টান, এটাই তাকে বললাম। তো সে আমাকে অনেক দিন পরে প্রশ্ন করতে শুরু করলো যে তুমি খ্রিস্টান অ্যান্ড তুমি হচ্ছে আমেরিকান, সো তুমি বাংলাদেশের আমাকে কিভাবে পেলা, বা সে আসলে প্রতারিত হচ্ছে কি না, এই বিষয়গুলো তার কাছে তখন জানতে শুরু হলো যে বাংলাদেশের কোনো ছেলে আমেরিকান, সে তার সাথে ধোঁকাবাজি করে কিনা। অ্যান্ড আমি তাকে ভিডিও করে সব কিছু দেখালাম, এবং সে আমাকে যখন বারবার প্রশ্ন করতে থাকে, তেন একটা পর্যায়ে আমি আমার জীবনের যে রিয়েল ঘটনাটা, অ্যান্ড আমি তখন তাকে সব কিছু বললাম যে দেখো এই ঘটনা, আমি তো বাংলাদেশি, এরকম আমার মা আমেনা খাতুন বাংলাদেশের একজন মহিলা, এবং সব কিছু আমি তাকে ইন ডিটেলস খুলে বলি। এবং এগুলো বলার পরে আমার প্রতি তার একটা মায়া জন্মে যায়, যেহেতু আমিও ফ্রম বাংলাদেশ। তো সেখান থেকে সে আমাকে অনেক মায়া করে, অনেক ভালোবাসে। এরকম করে দীর্ঘ প্রায় 1 বছরের মতো তার সাথে আমার কন্ট্রাক্ট হয়। এবং এই একটা বছরে দ্যাট ইজ নট অনলি কন্ট্রাক্ট, নট অনলি ফ্রেন্ড, আমরা রিলেশনশিপে চলে যাই, লাইক বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মতো। এবং দুজনেই খুবই ভালো একটা রিলেশনে চলে যায়। ও আমাকে অনেক ভালো বুঝে, আমিও তাকে অনেক ভালো বুঝি, এবং আমাদের এই ভার্চুয়ালি অনেক ভালো রিলেশন চলতেছে, লং ডিস্টেন্সের রিলেশন। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমার ইউনিভার্সিটি থেকে ছুটি দেওয়া হলো, একটা হোলি হলো। তো আমরা হচ্ছে বাইরে যাব বা ভ্যাকেশনে যাব, এরকম একটা প্ল্যানিং। তো আমার বাবা মা সবসময় ভ্যাকেশনে বাইরে যায়, এবার তারা যাবে না। কিন্তু এই যে আমি বাংলাদেশকে ফলো করি, বাংলাদেশের কালচার ফলো করতেছি, বা আমি গুগলে গিয়ে বাংলাদেশ দেখি, ইউটিউবে বাংলাদেশ দেখি, এই জিনিসগুলো কিন্তু আমার আমেরিকান মা খুব ভালো করে খেয়াল করে। এবং তার কাছে এই বিষয়টা খুবই অনেক ঘটকা লাগে যে বিষয়টাকে আমি কেন বাংলাদেশ নিয়ে এত রিসার্চ করি। সে আমাকে বারবার বলে যে বাংলাদেশের এত কিছু দেখা যাবে না, বাংলাদেশি পিপলদের সাথে কথা বলবে না, দে আর ম্যাক্সিমাম ইজ চিটার, এরকম করে অনেক কথাবার্তা আমার মা, আমেরিকান মা আমাকে বলতো। আমি মায়ের মুখ থেকে কথাগুলো শুনতাম, কিন্তু আমার ভিতরে এই জিনিসটা কখনোই মনে হতো না, কখনোই জাগতো না যে বাঙালি পিপল আর চিটার। আমি এটা কখনোই মনে করতাম না। আমার ভালো লাগতো, এবং আমার ওপিনিয়ন থেকে আমার কাছে মনে হতো যেন খুশি আক্তার খুব ভালো একটা মেয়ে। যখন ভ্যাকেশনটা আসে, ছুটিটা আসে, তখন আমরা কিন্তু খুব ডিপলি একটা রিলেশনের মধ্যে থাকি, ভালোবাসা সংক্রান্ত রিলেশন, অনেক ভালোবাসে ওকে। দ্যাট টাইম আমি খুশিকে বলি যে খুশি, আমি বাংলাদেশে যেতে চাই, আই ওয়ান্ট টু গো বাংলাদেশ। এবং ওইটা শোনার পর তো অনেক এক্সাইটেড, প্লিজ তুমি আসো, রাজশাহীতে আসো, আমার ঢাকাতে আমার এক আন্টির বাসা আছে, শি ইজ লাইক মাই ফ্রেন্ড, আমার আন্টিটা আমার ফ্রেন্ডলি, তুমি তার বাসায় উঠতে পারবা, তার বাসায় থাকতে পারবা। দেন আমি আন্টির বাসায় যাবো নেক্সট মান্থে, অ্যান্ড তুমি যদি আসো আমরা প্রচুর এনজয় করতে পারবো। সে খুবই এক্সাইটেড আমি বাংলাদেশে যাওয়ার কথা বলার সাথে সাথে। তাই আমি বললাম ওয়েল ডান, আমি যাচ্ছি এবং তুমিও চলে আসো। তো এরকম করে আমি তখন বাংলাদেশে যাওয়ার জন্য গোপনে সব ভিসা প্রসেসিং সব কিছুই করতেছি। বাট এই বিষয়গুলো আমি আমার মাকে কোনো কিছুই জানাচ্ছি না, মাকে বলি না, কারণ মাকে বললে তো মা আমাকে বাংলাদেশে যেতেই দেয় না, বাংলাদেশের কোনো কিছুই করতে দেয় না। তো মাকে আমি সব কিছু করে দেন একটা পর্যায়ে আমি মাকে বললাম যে মা, আমরা একটু কানাডাতে যাব, আমি এবং আমার কিছু ফ্রেন্ড মিলে কানাডাতে যাব, অ্যান্ড উই আর স্টে হেয়ার লাইক 1 মান্থ, এমন করে বলি। তো
আমার মা তখন খুবই রেগে যায় যে কেন 1 মান্থ ওখানে স্টে করতে হবে, ফর হোয়াট। এরকম বললাম যে আমরা কানাডাতে ঘুরবো, আমার কিছু ক্যানাডিয়ান ফ্রেন্ড আছে যাদের সাথে আমার ফেসবুকে ইনস্টাগ্রামে পরিচয়, তাদের সাথে ঘুরবো, মজা করবো, মাস্তি করবো, এগুলো আমি আমার আম্মাকে বোঝাচ্ছিলাম। দেন একটা পর যে আমার আম্মা তখন বলেছে ওকে ইউ হ্যাভ টু গো, আমাকে যাওয়ার জন্য মা পারমিশন দিল এবং আমাকে অনেকগুলো টাকাও আমার মা কিন্তু আমাকে দিল। আর টাকার বিষয়টা একটু বলে রাখি, আমি আসলে কখনোই মানে টাকার কোনো অভাব আমার মায়ের কাছে পাই নাই। আমি যখন যত টাকা চেয়েছি আমার মা আমাকে ঠিক তত টাকাই দিয়েছে, বিকজ শি ইজ লাভ মি টু মাচ। তো যাই হোক, এরপরে আমি এই ভিসা প্রসেস করলাম, দেন আমি ক্যানাডার কথা বলে তখন আমি বাংলাদেশে চলে আসলাম। অ্যান্ড খুশির সাথে কিন্তু আমার তখন খুব কন্ট্রাক্ট হচ্ছে অলওয়েজই। এবং আমি যখন ঢাকা এয়ারপোর্টে নামার পরে খুশি এবং তার ওই আন্টি, তারা খালামণি, তারা আমাকে রিসিভ করে এবং তারা আমাকে রিসিভ করে ওখান থেকে আমাকে একটা বাসায় নিয়ে যায়। বাট এটা অনেস্টলি বলি, প্রথম দিকে যদিও আমার একটু ভয় লাগতেছিল যে আমি তো আমেরিকান, তো বাংলাদেশের কোনো কিছুই চিনি না, বাংলা ভাষাটা যতটুকু পারি ইন দিস টাইম অ্যান্ড ততটুকু আমাকে খুশি শিখিয়েছিল। খুশির কাছ থেকে আমি যতটুকু বাংলা ভালো বলতে পারি এবং রাজশাহীর ভাষায় কথা বলি, তো অতটুকুই, কিন্তু আমি অত ভালো বাংলাও বলতে পারি না। তো ভিতরে আসলে একটা ভয় কাজ করতেছিল যে একটা নতুন দেশে চলে আসলাম, মাকে মিথ্যে বলে, এবং চিনি না জানি না এই দেশে আমার কি হয়ে যায়, কি আবার আমার কি ক্ষতি করে ফেলে, বিপদ হয় কি না, এই বিষয়গুলো নিয়ে তখন আমি একটু ডিপ্রেশনের মধ্যেই ছিলাম। যাই হোক, বাই দ্য ওয়ে ভালো করে সময়গুলো কাটে অ্যান্ড একটা পর্যায়ে তারা আমাকে একটা বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পরে আমাকে খাওয়া দাওয়া করতে দেয় অ্যান্ড দিস ইজ ভেরি ফানি। আমি আসলে বাংলাদেশি খাবার ওভাবে খেতে পারতাম না, বিকজ দ্যাট ইজ সো স্পাইসি। অনেক বেশি ঝাল ছিল, আমার জন্য খাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তিনি এরপরেও আমি ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে এরকম করে খাবার মেক করার জন্য, ওরকম করে খাবার মেক করাই দিচ্ছে এবং আমি এই টাইপের খাবারগুলো খাচ্ছি। অ্যান্ড খুশির সাথে আমি প্রচুর এনজয় করতেছি। খুশিকে নিয়ে আমি কখনো বাংলাদেশ, ঢাকা, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, জায়গাগুলোতে আমি যাচ্ছি এবং খুশি আমার সাথে অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো মিশতেছে। মাত্র 1 উইকের মাঝে আমি খুশির খুব ঘনিষ্ঠ কেউ হয়ে গেলাম, এতটাই ঘনিষ্ঠ হয়ে গেলাম। অ্যান্ড ইন দিস টাইম আমি কিন্তু আমার মায়ের সাথে কন্টিনিউসলি হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলতেছি যে মা আই এম ডান, আই এম ওকে, এরকম করে মায়ের সাথে হোয়াটসঅ্যাপে আমার কথাবার্তা হচ্ছে, আমি এনজয় করতেছি। মাকে বললাম, এটা আমার মা খুব ভালো ছিল। আমি কোনো একটা কান্ট্রিতে গেলে বা কোনো ফ্রেন্ডের সাথে বসে যখন আড্ডাবাজি করি, মা কিন্তু আমাকে খুব বেশি একটা বিরক্ত করে না, বিকজ মা আমাকে অনেক লাভ করে, ফ্রেন্ডদের সাথে আমাকে আমার মতো করে মিশতে দেয়, খুব একটা বিরক্ত করে না, লাইক নট আদার্স মাদার, অন্য মায়েদের মতো না আমার মা। তো যাই হোক, এরকম করে আমি তখন এই খুশির সাথে বাংলাদেশে অনেক টাইম স্পেন্ড করতেছি, অনেক মজা করতেছি। বিভিন্ন জায়গায় তারা আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। ওয়ান সিটি ইজ লাইক কক্সবাজার। তারা একবার আমাকে প্লেনে করে কক্সবাজারও নিয়ে যায়। আমি কক্সবাজার যাই এবং সেখানেও অনেক মজা করি, 2-3 দিন থাকি। অ্যান্ড এই যে কাজগুলো করতেছি, যদিও আমি আমেরিকান হয়ে থাকি, কিন্তু আমি বাংলাদেশে আসার পর থেকে বাংলাদেশি মানুষগুলোকে আমার কেমন জানি খুব ভালো লাগতে শুরু হয়। কয়েকটা দিন ওখানে থাকার পরে একটা সময় খুশি এতটাই আমার প্রতি উইক হয়ে পড়ে, এতটাই দুর্বল হয়ে পড়ে, ও আমাকে বলে তুমি যে আমেরিকাতে ব্যাক করতে পারবা না। আমি তখন বললাম যেটা কেমন কথা বলো, আমাকে তো যেতে হবে, আমি জাস্ট কিছুদিনের নিয়ে আসছি, আমি চলে যাবো। এরকম করে পাসপোর্টটা তখন আমার হাতেই ছিল। অ্যান্ড ইন দিস টাইমে তখন আমার পাসপোর্ট হাত থেকে টান দিয়ে নিয়ে আমার সামনে আমার পাসপোর্টটা ছিঁড়ে ফেলে, আমার আমেরিকান পাসপোর্ট ছিঁড়ে ফেলে। আমি তখন খুব রেগে যাই যে তুমি আমার পাসপোর্ট ছিঁড়ে ফেললা কেন, আমার এটা কেন করলা। আমাকে বলো আমি তোমাকে বাংলাদেশে ব্যাক করতে দিব না, বিকজ আমি তোমাকে লাভ করি। অ্যান্ড ও খুবই এক্সাইটেড হয়ে যায়, ইভেন ও কান্নাকাটি করতে শুরু করে, প্রচুর কান্নাকাটি করতে শুরু করে যে আমি তোমাকে এত লাভ করি, সো তুমি যদি আমেরিকাতে যাও তুমি আমাকে ভুলে যাবা, তুমি আমেরিকান মেয়েকে বিয়ে করে ফেলবা, অ্যান্ড আমি চাই না যে তুমি আমেরিকাতে ব্যাক করো, আমি তোকে ব্যাক করতে দিব না। ও আসলে এতটাই কান্নাকাটি করতে শুরু করে যে আমি আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি। দেন ওর আন্টির সাথে তখন কথা বলি, আন্টিও বসে, আন্টিকেও তখন বিষয়গুলো জানাই যে আন্টি আমি তো আসলে খ্রিস্টিয়ান, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী, যদিও আমার মা বাংলাদেশি ছিল, বর্ন হওয়ার পরপর থেকেই তো আমি আমেরিকাতে, সো আমি তো বাংলাদেশের কালচার, বাংলাদেশের পরিবেশ এইসব কোনো কিছুই বুঝি না, সো আমাকে এখানে নিয়ে আসা হয়েছে, আমি এখানে ঘুরতে আসছি। দেন সে তো আমার পাসপোর্ট ছিঁড়ে ফেললো, এখন আমি কীভাবে ব্যাক করবো, আমি সো টেনশানে পড়ে গেলাম। তো আন্টিও তখন খুশিকে বোঝাচ্ছে যে খুশি আসলে এরকম একটা মেয়ে ছিল, শি ইজ ভেরি সেন্সিটিভ, ইভেন ও কোনো কিছু ট্রাই করে না, ইটস ভেরি ইমোশনাল, অনেক বেশি ইমোশনাল। আমি তাকে বলি, ওর আন্টি তখন তাকে বোঝাচ্ছে। তো ওরা কিন্তু আসলে খুশির ফ্যামিলির সম্বন্ধে একটু বলে রাখি, অ্যান্ড খুশির বাবা ছিল একজন চেয়ারম্যান ইন দিস টাইম, উনি চেয়ারম্যান ছিল, রানিং চেয়ারম্যান, এবং তার ছিল 5 ভাই, 5 ভাই ছিল বড়, 5 ব্রাদার, তারা সবাই বড় ছিল, অনলি খুশি সবার ছোট ছিল, 5 বোন, 5 ভাই 1 বোন এরকম। এবং এই 5 ভাই খুশিকে অত ভালোবাসতো যেটা বলার মতো না। তারাও 5 জনই বিয়ে করেছে, তাদের ফ্যামিলি আছে, বাট তারা তাদের ওয়াইফের চেয়েও, তাদের সন্তানের চেয়েও খুশিকে আরও বেশি ভালোবাসতো। এটা আমি খুশির আন্টির মাধ্যমে জানতে পারি।
তো আন্টি তখন মানে ওকে খুব বোঝাচ্ছে যে এটা আসলে তো পসিবল না, ও তো তোর ফ্যামিলি তো কখনোই আমেরিকান কোনো ছেলে কাছে তোকে বিয়ে দেবে না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও তো খ্রিস্টান, এবং খ্রিস্টান একটা ছেলেকে তো তোর ফ্যামিলি কখনোই মেনে নেবে না। ওর বাবা একটু ধর্মপ্রিয় মানুষ ছিল, হজ করেছে নাকি শুনেছিলাম, তো হাজি মানুষ ছিল, ও কখনোই মেনে নেবে না, এটা ওকে বললো। ও তখন বলে বাবা মেনে নেবে কি নেবে না আমি সেটা জানি না, বাট আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। পরিস্থিতি একটা সময় এতটাই ডিফিকাল্ট হয়ে গেল যে খুশি তার খাওয়া দাওয়া ছেড়ে দিল। ও খাওয়া দাওয়া করে না, কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে, ও বাঁচবে না এইটা সেটা প্রচুর কান্নাকাটি করতে শুরু করে। তো যখন ও এতটা এক্সাইটেড হয়ে পড়ে, আমি তখন নিজেও অনেক দুর্বল হয়ে যাই যে আসলে আমি এখন কি করতে পারি, আমার কি করার আছে। যতই তাকে বোঝাচ্ছি সে আসলে কোনো কিছুই বুঝতে রাজি নেই, সে জাস্ট ওয়ান্ট মি, সে আমাকেই চায়, এবং আমাকে না পেলে সে মরে যাবে। ওর আন্টিকে একটা কথাই বলে, ও যদি আমেরিকাতে ব্যাক করে দেন আমি মরে যাব, আমি ওকে এতটাই ভালোবাসি যে আমি ওকে ছাড়া বাঁচবো না। ওর আন্টি তখন খুবই টেনশনে পড়ে যায়, আন্টি অনেক টেনশন, আমি অনেক টেনশন, ওকে তো বোঝানো যাচ্ছে না। একটা সময় ও হঠাৎ করে ওর আন্টিকে বলে, আন্টি বাড়িওয়ালার সাথে তো তোমার অনেক ভালো সম্পর্ক, তুমি একটু বাড়িওয়ালার, নাহলে তুমি একটা কাজ করো না, লিয়ামকে তোমার বাড়িওয়ালার ছেলে বানায় দাও। আর বাড়িওয়ালার ছেলে মেয়ে তো সবাই বিদেশে থাকে, তার ওয়াইফও বিদেশে থাকে, বাড়িওয়ালার ছেলে বলে দেখো না তুমি কোনোভাবে লিয়ামকে আমার ফ্যামিলিতে প্রেজেন্ট করতে পারো কি না। কোনোভাবে যদি একবার আমার ফ্যামিলিতে প্রেজেন্ট করা হয়ে যায়, আমি বিশ্বাস করি আমার ভাইদের যদি আমি হাতে পায়ে ধরে কান্নাকাটি করি, আমার ভাইয়েরা কেউ আমার কথা ফেলবে না। আমার প্রতিটা ভাই আমাকে অনেক লাভ করে, আমি বললে আমার ভাইরা আমাকে অ্যাকসেপ্ট করবে। আন্টি প্লিজ তুমি এটা যেভাবেই পারো করো, তুমি তোমার বাড়িওয়ালাকে একটু রাখো, বিকজ বাড়িওয়ালার সাথে তাদের সম্পর্কটা অনেক ভালো ছিল, যিনি হচ্ছে অনার দিস প্রপার্টি দিস বিল্ডিং, অনার ছিলেন বাড়িওয়ালা, আর কি সে খুবই ভালো। তো পরের দিন সকালবেলা তখন ওর আন্টি বাড়িওয়ালাকে ডাকলো, ডাকার পর বাড়িওয়ালা ওদের বাসায় আসলো। বাড়িওয়ালা এর আগেও অনেকবার এসেছে, আমাকেও দেখেছে, জানে আমি আমেরিকা থেকে আসছি, তিনের সাথে আমার অনেক কথা হয়েছে, যে একটু ওল্ড পিপল বাট ভেরি নাইস অ্যান্ড ফ্রেন্ডলি। তো এবার আন্টি খুব কান্নাকাটি করতে শুরু করলো, ইমোশনাল হয়ে বললো যে এই ঘটনা ভাই, আমি তো আপনার এখানে থাকি, আমি তো আপনার মেয়ের মতো, তো এখন আমি কি করতে পারি, আমি এরকম একটা প্রবলেমে পড়ে গেছি, আমার মানে বোনের মেয়ে ছেলেটাকে অনেক ভালোবাসেন, ছেলেটা আমেরিকা থেকে আসছে, এখন ছেলেটা তো মূলত খ্রিস্টিয়ান, এবং খ্রিস্টিয়ান এই ছেলেটাকে তো তার বাবা মা মেনে নেবে না। আর আমার বোনের হাজব্যান্ড অনেক সেন্সিটিভ পার্সন, তিনি হচ্ছে লাইক একজন হাজি মানুষ এবং ধর্মপ্রিয় একজন মানুষ, তিনি এটা কখনোই তো মানবে না যে একটা খ্রিস্টান ছেলের কাছে মেয়েকে বিয়ে দেওয়া, এবং ফরেনিয়ার একটা ছেলে, বাংলাদেশি না। তো উনিও তখন আসলে ওই মুরব্বিটাও কিন্তু অনেক ভালো ছিল, ওর গাইটা অনেক ভালো ছিল, তিনিও একরকম ইমোশনাল হয়ে যায়। তিনি বলে আমি কি করতে পারি, এবং তোমাদের জন্য আমার যা করার প্রয়োজন আমি তাই করব, আমাকে যেটা করতে বলবো আমি সেটাই করবো, আমাকে কি করতে হবে বলো। তো ওই সময় হঠাৎ করে খুশি লাভ দুটো বলেছে, আঙ্কেল আপনি একটা কাজ করেন, আপনি লিয়ামকে আপনার ছেলে বানায় নেন, আপনার ছেলে বানায় নেন, এবং আপনার ছেলে বানায়া আপনি ওকে আমার বাবা মায়ের কাছে প্রেজেন্ট করেন, এবং আমার বাবা মায়ের কাছে নিয়ে গিয়ে আপনি ওকে আমাকে ওকে আমার লাগবে, আমাকে ওর স্বামী বানায় দেন, আমি ওর হাজব্যান্ড, আমি ওর ওয়াইফ হতে চাই, আপনি এটা যেভাবেই পারেন করেন। তো ওই বৃদ্ধ লোকটাও তখন একটু ইমোশনাল হয়ে বলে, দেখো আসলে আমি আমার সন্তান বানাবো, তো সেখানে তো অবশ্যই তার কাগজপত্র লাগবে, সেই রকম ডকুমেন্ট লাগবে, এবং ডকুমেন্ট ছাড়া তো আমি আমার ছেলে বানায় তাকে হুট করে ওখানে বিয়ে দিতে পারি না, বিয়ে করাতে পারি না, এটা তো একটা বিষয় আছে। তোমার বাবা যেহেতু রানিং চেয়ারম্যান, তার সব জায়গায় লোকজন আছে, সে অবশ্যই জাস্টিফাই করবে, ঢাকাতে খোঁজ করবে। আর এটা তো আসলে এরকম কোনো জামানা না যে এখন ইন্টারনেটের জামানা, ইন্টারনেটে চাপ দিলে সব বেরিয়ে যায়, একটা সময় সব কিছু বের করে ফেলবে, বের করে আমাকে নামে একটা মামলা দিয়ে দিবে, যেহেতু তোমার আব্বা চেয়ারম্যান, তার অনেক পাওয়ার আছে, ক্ষমতা আছে। এবং খুশির আন্টিও তখন বলে, হ্যাঁ আপনি যেটা বলছেন এই কথাটাও মিথ্যা না, খুশির বাবা কিন্তু ওনার একমাত্র মেয়ে, এবং তিনি কিন্তু অত সহজে না জেনে না শুনে এভাবে মেয়েকে বিয়ে দিবে না। ওই লোকটা তখন খুব বিপদে পড়ে গেল, এবং সে ওখান থেকে উঠে চলে গেল। এটা বলে সে একদম মন খারাপ করে উঠে চলে গেল। খুশি কান্না করতে করতে ফ্লোরের মধ্যে শুয়ে পড়লো, যে কী করা যায়, ফ্লোরের মধ্যে শুয়ে পড়ছে, কান্নাকাটি করতেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। অ্যান্ড তারই প্রায় 2 ঘন্টা পরে 2 and 3 আওয়ার্সের মধ্যে এই ভদ্রলোক আবারও আসে, ওই ওল্ড পিপলটা এসে দেখতেছে যে খুশি ঘোরাঘুরি করতেছে, এবং খুশিকে খাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে, ও খাওয়া দাওয়া করবে না, খুব পাগলামি করতেছে। অ্যান্ড এই সময়টাতে একটা সময় এই খুশির যে ছিল, আর এখানে আরেকটা বিষয়, অনেকে হয়তো বলবে যে আমি তো ইচ্ছে করলে খুশিকে আমার সাথে করে আমেরিকাতে নিতে পারি, এটা আসলে আমার জন্য পসিবল ছিল না। পসিবল না থাকার ফার্স্ট কারণ হচ্ছে যে আমি আসলে ওখানে কোনো জব করতাম না,
একটা আমেরিকার নাগরিক যদি কোনো একটা মানুষকে বাংলাদেশ বা আদার্স কোনো কান্ট্রি থেকে নিতে হয় অ্যাজ এ ওয়াইফ হিসেবে আমি তাকে নিতে পারবো, কিন্তু আমার ওয়াইফকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার মতো ওরকম ইনকাম সোর্স আমার গভর্নমেন্টকে দেখাইতে হবে যে আমার এই পরিমাণের ইনকাম, সো আমি আমার ওয়াইফকে নিয়ে ঠিকমতো রাখতে পারবো। ওরকমভাবে আমার গভর্নমেন্টের কাছে প্রেজেন্ট যদি আমি হতে পারি দেন আমি আমার ওয়াইফকে নিতে পারবো, আদারওয়াইজ কিন্তু এলাও না। সো আমি চাইলেও কিন্তু তাকে আমার সাথে করে আমেরিকাতে নিতে পারতেছি না। এবার ওই লোকটা আবার আসলো, এসে আন্টিকে বললো যে একটা কাজ করো, তুমি একটু রাহুলের কাছে যাও। একটা হিন্দু ছেলে, নাম ছিল রাহুল, বলে আমার বিল্ডিংয়ের নিচে ওর কম্পিউটারের দোকান আছে, আমি ওর সাথে ফোনে কথা বলেছি এবং তুমি ওর সাথে গিয়ে কথা বলো, ও তোমাকে কিছু পেপার্স দিবে, পেপার্সগুলো নিয়ে আসো। এই কথা বলার পরে আমি খুশি এবং ওই আঙ্কেল ঘরে আছি। আন্টি তখন নিচে গেল, লিফটে নিচে নামলো, নেমে ওই পেপার্সগুলো নিয়ে আসলো। আনার পরে পেপার্সগুলো সব কিছু দেখলো। দেখার পরেই আঙ্কেল তখন বলতেছে একটা কাজ করা যায়, আমি কিছু পেক ডকুমেন্ট তৈরি করতে পারি, ও যে আমার ছেলে সেই হিসাবে আমি ওর আইডি কার্ড তৈরি করতে পারি এবং ওর কিছু সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, ইউনিভার্সিটি সার্টিফিকেট, আমার বয়স, আমার নামের সাথে সব কিছু ম্যাচ করে কিছু সার্টিফিকেট বের করলে আমার কাছে মনে হয় ওর বাবা তো আর এগুলো ইন্টারনেটে গিয়ে চেক করবে না যে আসলে ওর আইডি যে কার্ডটা আছে এটা রিয়েল কেনা, কিংবা এগুলো তো আর চেক করবে না। তো আমার কাছে মনে হয় যে এই একটা ওয়ে আছে যে ওয়ের মাধ্যমে মেয়েটাও তার ভালোবাসার মানুষটাকে পেল এবং আমেরিকার একটা ছেলে মেয়েটাকে বিয়ে করলে ছেলেটাও মুসলিম হবে। দিস ইজ ভেরি নাইস। এই বলার পরেই খুশি তখন এসে আঙ্কেলের পা ধরে কান্নাকাটি করতে শুরু করেছে, আঙ্কেল প্লিজ আপনি এটা করেন। তো এদিক দিয়ে আমার মা কিন্তু আমাকে খুবভাবে প্রেশার দিচ্ছে, বিকজ 15 ডেজ এনা 15 দিনের বেশি হয়ে গেছে, ওভার 15 ডেজ। তো আমি কেন আমেরিকাতে ব্যাক করতেছি না। আমি মাকে খুব বুঝিয়ে আরও লাইক 1 মাস ওভার হয়ে গেছে, আরও কিছুদিন থাকবো বলে আমার কাছ থেকে মেনে, কারণ আমার তো ইউনিভার্সিটি 2 মান্থের জন্য অফ আছে। আমার কথা হচ্ছে না চলে যেতে হবে। তারপর আমাকে ম্যানেজ করলাম অ্যান্ড তারা তখন আমাকে খুশি এবং আঙ্কেলটা খুশিকে বললো যে ওই ছেলেটাকে খুব ভালো করে হচ্ছে ধর্ম মুসলিম ধর্ম সম্বন্ধে তাকে বুঝাও এবং বাংলা ভাষাটা আরও ক্লিয়ার করো। অ্যান্ড আঙ্কেল বললো যে আমি বলবো আমার ছেলে বিদেশে ছিল, আমেরিকাতে ছিল, ওখান থেকে আসছে, ওখানে পড়াশোনা করেছে, প্রয়োজনে এটাও আমি বলবো যে ওর আন্টির বাসায় ছিল, এই বলে আমি ম্যানেজ করবো, সমস্যা নেই, কিন্তু তাকে ল্যাঙ্গুয়েজটা আরও ক্লিয়ার করতে বলো। অ্যান্ড তাকে হচ্ছে বিশেষ করে তার যেহেতু সে একজন খ্রিস্টিয়ান ছেলে, সে তো আমাদের ধর্ম সম্বন্ধে কিছুই জানে না, সো আমাদের ধর্ম সম্বন্ধে তাকে একটু বোঝাও। গ্রামে যাবে তো গ্রামের অনেক মানুষ অনেক কিছু প্রশ্ন করবে, অনেক প্রশ্নের মাঝে, এবং এই ছেলেটা যদি উল্টাপাল্টা কিছু একটা বলে ফেলে তাহলে কিন্তু আমিও ফেসে যাব, কারণ জাল কাগজ, জাল ডকুমেন্ট সব কিছুর কারণে একটা সময় আমি বিপদে পড়ে যাব। একসময় তার আন্টি বললো যে ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই, আমি সব কিছু ঠিকঠাক করতেছি, আপনি চিন্তা করবেন না। এরপরে থেকে রূপা খুশি এবং আমার ওই আন্টি, তারা দুজনেই মিলে আমাকে একেভাবে কঠিনভাবে আমাকে তখন তারা এইভাবে বুঝাইতে শুরু করে, ফজরের নামাজ কত রাকাত, জোহর কত রাকাত, আসর কত রাকাত, মাগরিব কত রাকাত, এশা কত রাকাত, এবং কীভাবে নামাজ পড়তে হয়, নামাজের সূরা কেরাত থেকে শুরু করে আমাকে জাস্ট 2-3 ডেজের মতো আমাকে 24 আওয়ার্স মেবি তারা আমাকে স্লিপিং করতে দেয় না, ঘুমোইতে দেয় না আমাকে। এই তারা দুজনে মিলে খুব কঠিনভাবে, একেবারে কঠিনভাবে আমাকে এই ভাষাগুলা পরিপূর্ণভাবে ক্লিয়ার করাই দেয়। আমি এই ভাষাগুলো সম্পূর্ণভাবে শিখে যাই, ভাষা মিন্স হচ্ছে যে ওই সূরা কেরাতগুলো শিখে নিই যতটুকু পারি আর কি। এর কিছুদিন পরে ওর আন্টি তখন ওখানে যায়, ওকে নিয়ে আমি তখন ওই আঙ্কেলের বাসায় থাকি। যাওয়ার একদিন পরেই ফোন করে আঙ্কেলকে যে আপনি আপনার ছেলেকে নিয়ে আসেন, আমি আমার বোনকে আর দুলাভাইকে বলছি, তারা বলছে আসার জন্য। অ্যান্ড তখন আমি ওইখানে যাই এবং যাওয়ার পরে আমি এই প্রথম আমার লাইফে রাজশাহীতে যাই, যেখানে আমার মায়ের শরীরের গন্ধ আমি পেয়েছি। আসলে কে আমার মা এটা তো আমি জানি না, কার পেট থেকে আমি দুনিয়াতে এসেছি। হয়তো অনেক মানুষকে দেখতেছি, তাদের মাঝে হয়তো কোনো একজন আমার মা হবে, কোনো একজন আমেনা খাতুন হবে, এটা তো আমি জানি না। অনেক বৃদ্ধ মানুষ দেখলে আমি তাকায় থাকি, একটু বয়স্ক মানুষ দেখলেই দেখি আমার চেহারার সাথে ম্যাচ করে কিনা, আবার অনেকের ছবি উঠাই, পরে আবার আমার ছবিটার সাথে ম্যাচ করি যে আমার ছবির সাথে ওনার চেহারার মিল আছে কিনা, এরকমভাবে করি। এবং নিয়ে যাওয়ার পরে তখন ওই ভদ্রলোক বললো যে আমার ছেলে আমেরিকাতে থাকতো, এখন আসছে, আপনার মেয়েকে দেখে পছন্দ করছে, আপনার মেয়ে আমার ছেলেকে পছন্দ করছে, আমার ঢাকাতে অমুক জায়গায় বাড়ি আছে, আমি আমার মেয়েকে আপনার ছেলেকে বিয়ে করতে চাই। এবং এই কথা শোনা মাত্রই খুশির বাবা এক কথা রাজি হয়ে গেল। তিনি আর কোনো কথা, শুধু খুশিকে জিজ্ঞেস করলো, খুশি তুমি কি বলো? খুশি ভিতর থেকে একটা কথাই বললো যে আমি ওকে যদি না পাই, আমার নাম দিছে তখন হচ্ছে মিনহাস, যে আমি যদি মিনহাসকে না পাই আমি মরে যাব, আমি সুইসাইড করবো, এরকম করে ও বলে উঠছে। ওর বাবা বলার কোনো কথা নাই এবং আজকেই বিয়ে। উনি তখন বললো, যে ভদ্রলোক বললো যিনি আমাকে নিয়ে গেল, হিজ লাইক মাই ফাদার, আমি তাকে বাবা ডেকেছি। সে বললো যে আমার ওয়াইফ তো আসেনি, সে তো বিদেশে থাকে, এখন এভাবে হঠাৎ করে বিয়ে হয়ে যাবে, এটা তো বিষয়টা কেমন দেখায় না। পরে বলে যে না, বিয়ে হয়ে যাক, এরপরে পরেরটা পরে, যেহেতু আমার মেয়ে পছন্দ করছে, আপনিও ছেলে নিয়ে আসছেন, আজকেই বিয়ে।
এবং আমারও আসলে এটার আমি প্রিপেয়ার্ড ছিলাম না, বাট ওই সময় আমার জন্য গিয়ে তারা কাপড় চোপড় মানে বিয়ের জন্য যা যা লাগে সব কিনে নিয়ে আসছে। সন্ধ্যার মধ্যে আমাদের তখন বিয়ে হয়ে গেল। ওই ডকুমেন্ট ওগুলোই ফেক যে ডকুমেন্টগুলো ছিল ওই ডকুমেন্টের মাধ্যমেই আমি তখন খুশিকে বিয়ে করে ফেলি। বিয়ে হওয়ার পর এবং সেরাতে আমার বাসর ঘর, ক্যান ইউ বিলিভ মি যে বাংলাদেশে বাসর ঘর যে এরকম হয় আমি এটাও জানতাম না। মানে বাসর ঘরের সিস্টেম এরকম, এভাবে বাসর ঘর হয় আমার খুব ভালো লাগছে, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাইছে। এবং যদিও আমি আমেরিকানে ছিলাম, বাট ইন দিস টাইমে সবাই বলতেছে আমেরিকান ছেলেকে বিয়ে করছি খুশি, এই বিষয়টা আমার খুব ভালো লাগছে যে অন্তত এই জায়গাটায় হলেও একটু সত্য ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বিয়েটা খুব ভালোভাবে হলো, বাসরটাও কাটলো। এবং ওই ভদ্রলোক আমার ওই বাবা, তিনিও তখন গ্রামেই ছিল। পরের দিন তিনি বললো ঠিক আছে সপ্তাহ হলো, আমি এখন আমার ছেলেকে নিয়ে যাই, এরপরে আনুষ্ঠানিকভাবে হচ্ছে আমি আপনার মেয়েকে বিয়ে করাই নিয়ে যাবে এখান থেকে। এই কথা বলার পরে ওই সময় খুশির আন্টি মানে বলে ওঠে আঙ্কেলকে যে আঙ্কেল একটা রিকোয়েস্ট, কিছু মনে করবেন না, আপনার ছেলেকে রেখে যান, মানে মিনহাজ এখানে থাকুক, আপনি চলে যান, সমস্যা নাই, মিনহাজের সাথে তো আমার খুব ফ্রেন্ডলি সম্পর্ক, এখানে থাকবে, কিছু হবে না, আপনি ওখানে গিয়ে সব কিছু ঠিকঠাক করেন। তা আঙ্কেল তখন বলো আসলে এটা কেমন দেখায়, বিয়ে হলো শ্বশুরবাড়িতেই থেকে যাবে। তো আন্টি বলে যে ও তো আসলে অনেকদিন বিদেশে ছিল, বাংলাদেশের সম্বন্ধে অত ভালো বুঝে না, তো থাকুক না এখানে, সমস্যা নেই। এই কথা বলার পরে ওই ভদ্রলোক তখন চলে গেল, আমি তখন এখানে থেকে গেলাম। এবং দেয়ার আর ভেরি ফ্রেন্ডলি, তারা আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, মানুষদের সাথে কথা বলতেছে, পরিচয় করাচ্ছে, যেখানেই যাচ্ছে সেখানে আমাকে খাবার দিচ্ছে। বাট তাদের মাঝেও আমি আমার মাকে খুঁজতেছি। এবং এত আনন্দের মাঝেও আমি বারবার খুশিকে বলছি, খুশি এই মহিলাটার চেহারা কি আমার সাথে মিলে, সে কি আমার মা হবে? খুশি হাসে, বলে ধুরু কত বছর আগে তুমি চলে গেছো, এখন তুমি কোন জায়গায় গেছো? রাজশাহী তো একটা বিভাগ, এটা তো আসলে কোনো ছোটোখাটো কোনো শহর না, কোন বিভাগ থেকে তোমাকে নিয়ে মানে কোন জায়গা থেকে নিয়ে গেছে এটা কি বলা যায়? এবং এরপরও কোনো একটা মানুষ দেখলে আমি জড়িয়ে ধরে বলতাম যে দেখো লাইক শি ইজ মাই মাদার, আমার চেহারার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে, কিন্তু অনেকটা ম্যাচিং হয়ে, দেখো তুমি একটু অ্যাডজাস্ট করো, রিকোয়েস্ট করতাম খুশিকে। তো ও হাসতো এবং আন্টি ছিল, আন্টিও খুব হাসাহাসি করতো যে এরকম করে দুষ্টামি করে না। এরকম করে আমি প্রায় 5 দিনের মতো ওই রাজশাহীতে থেকে যাই। এবং ওর বাবা, ওর ভাইয়েরা, তারা তো বেরি মানে ভাইয়েরা সবাই বিজনেস করে, রাজশাহী শহরে সবার ব্যবসা বাণিজ্য, তারা আসলে গ্রামে খুব বেশি একটা থাকতে পারে না। এবং ওর বাবাও নামাজ কালাম নিয়ে খুব ব্যস্ত, তিনারও ওরকমটা সময় নেই। 5 দিন পরে আমাকে তখন ওই লোক আবারও আসলো ঢাকা থেকে, ওই বাড়িওয়ালা এসে বললো আমি নিয়ে যাচ্ছি, বাট আমার ওয়াইফ একটু অসুস্থ, আমাকে মাসখানেক একটু সময় দিতে হবে, বিকজ আমার ওয়াইফ আমেরিকাতে ট্রিটমেন্টে আছে, ও আসলে আমি আবারও বিয়ের অনুষ্ঠানটা করব। ভদ্রলোক বললো আচ্ছা ঠিক আছে। এই বলার পরে আমি তখন আবার চলে আসলাম, এই আবারও ইয়েতে চলে আসলাম, আপনার ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে আসার পরে খুশিকে ছাড়া আমার ভালো লাগে না, মানে খুশির জন্য আমার মনটা আনচান আনচান করে, ভীষণ খারাপ লাগতেছে, কান্নাকাটি করতেছি। এরকম করতে করতে অনেকগুলো দিন এখানে কেটে গেল। এদিক দিয়ে কিন্তু আমার আম্মু অলওয়েজ আমাকে ইয়ে করে যাচ্ছে, তুই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, মানে আম্মু খুবভাবে এক্সাইটেড হয়ে গেছে। এবং একটা পর্যায়ে আমার আম্মা তখন বিভিন্ন লোকদের সাথে কথাবার্তা বলতে শুরু করেছে, আমার ফ্রেন্ড যারা আছে তাদের সাথে আমার অনেকের সাথে আমার চ্যাটিং হয়। তো যাকেই জিজ্ঞেস করে যে তোমরা কি কানাডা গিয়েছো, তারা বলে যে না, তারা কানাডাতে যায়নি। তাহলে আমার ছেলে গেল কার সাথে? মানে আমি আমার মায়ের ফোন খুব বেশি ধরতাম না, লাইক রাজশাহীতে ওই সময় ওদের তো এটা গ্রাম ছিল, ওখানে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি খুব বেশি একটা ভালো ছিল না, যার জন্য আমি আসলে কল পিক করতে পারতাম না। কল পিক করলে আমার কথা খুব বুঝতাম না। আর আমার আম্মু খুব চালাক ছিল, বাঙালি ভাষা আমার মা মোটামুটি বুঝতো, মনে হয় কারো না কারোর সাথে কথা বলতেছে, আম্মু বাংলা ল্যাঙ্গুয়েজটা শুনে গেছে, মা আমাকে ডাউট করে বসে আর কি। ডাউটের পরে মা তখন আমার পাসপোর্ট নাম্বার দিয়ে ইমিগ্রেশনে চেক করে যে আমি এখন কোথায় আছি, এবং চেক করার পরে মা বুঝে যায় যে আমি বাংলাদেশে ট্রাভেল করেছি। সেখান থেকে মা আমার ডিটেলস বের করে ফেলে, এবং এরপরে সেকেন্ডে মা তখন বাংলাদেশে চলে আসে ডিরেক্টলি। এসে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলতেছে যে লিয়াম আমি বাংলাদেশে আছি, ঢাকায় আছি, তুমি কোথায়, ডিরেক্টলি। এবং তার 2 দিন পরেই কিন্তু মানে খুশির বাবা মা গ্রাম থেকে শহরে আসবে, মানে আমাদের ওই বাসে আসবে। এরই মাঝে মা আমাকে ফোন দিয়ে বসলো, মা তখন চলে আসছে। মানে আমি তখন এতটাই মানে বিপদে পড়ে গেলাম যে একদিক দিয়ে আমার আম্মা, অন্য দিক থেকে এখন খুশির আব্বা আম্মা যদি এখানে চলে আসে, আসার পর যদি তারা জানে যে এই বাড়িওয়ালা ওনাদের সাথে ফেক করেছে, বিকজ আমি তার মেয়ের সাথে রাত কাটিয়ে ফেলেছি, অ্যান্ড এই লোকটাও বিপদে পড়বে, আমিও বিপদে পড়বো। মানে আমি তখন কী যে করবো, লাইক আমি বুঝে উঠতে পারতেছি না। মা চলে আসছে এবং সে আমাকে বলতেছে তুই কোথায়, তুই কি আসবি নাকি? আমি আমেরিকান অ্যাম্বাসিতে যাব, আমি অ্যাম্বাসিতে গিয়ে তোর নামে কমপ্লেন করবো, দেন দে আর ফাইন্ড ইউ, তারা তোকে খুঁজে বের করবে। অ্যান্ড আমি তখন ভয় পেয়ে গেলাম, মানে অ্যাম্বাসিতে গিয়ে যদি মা সত্যিই কমপ্লেন করে তাহলে অ্যাম্বাসিডাররা আমাকে খুঁজে বের করে ফেলবে, বিকজ আই এম নট টু মাচ অ্যাডাল্ট। দেন আমি তখন মাকে বললাম যে মা তুমি কোথায় আছো? মা তখন আমাকে বাংলাদেশ শেরাটন একটা হোটেল বলো, যে ওই হোটেলে আমার রুম নিয়েছে। আমি তখন ওই হোটেলে গেলাম এবং আমি আমার ওই আন্টি যাওয়ার পরে মা তখন আমাকে দেখলো, দেখে আমাকে জড়ায় ধরে কান্না করতে শুরু করলো, মানে শি সো মাচ ক্রাই, অনেক কান্না করতেছে।
অ্যান্ড কেন চলে আসলি বাংলাদেশে, কেন আসলি? অ্যান্ড আমি তখন বললাম যে আই ওয়ান্ট টু ফাইন্ড মাই মাদার আমেনা, আমি আমার মা আমেনা খাতুনকে খুঁজতে আসছি। উনি খুব কান্নাকাটি করে যে কেন তুই আমেনা খাতুনকে খুঁজতে হবে, আমি তো তোকে ভালোবাসার কোনো অভাব দিইনি, তোকে অনেক আদর করেছি, যত্ন করেছি। পরে আমি পরিচয় করে দিলাম শি ইজ লাইক মাই আন্টি, তার বাড়ির রাজশাহীতে। তো আন্টি তো আসলে মোটামুটি একটু ইংলিশ জানতো, তিনিও অনেক এডুকেটেড ছিল, ভালো ইংলিশ জানতো। আমার আম্মুর সাথে ইংলিশে ম্যাচ করে কথাবার্তা বলে, এবং বলার একটা পর্যায়ে আমার আম্মু তখন বলতেছে যে আমার একমাত্র ছেলে, আমি ওকে ছাড়া মরে যাব। আমি বললাম যে আমি চলে যাবো, লাস্ট আমি 1 মান্থ থাকবো। আম্মু বলে তোর ইউনিভার্সিটি খুলে দিয়েছি, তুই কীভাবে থাকবি? আমি 1 মাস থাকবো, 1 মাস চলে যাবো, তুমি আমাকে মারলেও নিতে পারবা না। মা আমাকে বলে এটা ঠিক না। এবং তখন খুশিকে লুকিয়ে আমার মাকে তখন ওই আন্টির বাসায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আমার আন্টি তখন ওই বাসায় নেয় আমার মাকে, আমার মা সব কিছু দেখে, খুবভাবে ট্রাই করে আমাকে ওখান থেকে নিয়ে আসার জন্য। আমি লাস্ট 1 মান্থ আমার কাছ থেকে টাইম নেই যে তুমি 1 মাস আমাকে সময় দাও এবং 1 মাসের মধ্যে আমি চলে আসবো, বিকজ আমার কাছে ওই সময় কিন্তু পাসপোর্টও নেই আমি যে আসবো, কারণ পাসপোর্ট তো অনেক আগে খুশি ছিঁড়ে ফেলেছে। তো এই অবস্থার ভিতরে আমার আম্মা অনেক ট্রাই করার পর আমাকে নিতে পারেনি। অ্যান্ড একটা পর্যায়ে আম্মা তখন আমেরিকান অ্যাম্বাসিতে ফোন করে, অ্যাম্বাসি থেকে লোকজন আসার পরে আমার মা তখন দেখে যে আমার ছেলে এখানে থাকবে, আপনি একটু খোঁজ খবর নেবেন, কোনো ঝামেলা হলে আমার ছেলেকে পাঠিয়ে দেবেন আমেরিকাতে। আমার মা ভীষণ পাওয়ারফুল একজন লেডি ছিল আমেরিকার, এবং তিনার কথা অ্যাম্বাসেডার থেকে শুরু করে সবাই আমাকে খুব ভালো সেফ দিতে থাকে, খুব ভালো প্রোটেক্ট করে। অ্যান্ড আমার আম্মু তখন আবার ব্যাক করে চলে যায় আমেরিকাতে। এবং আম্মু ব্যাক করে চলে যাওয়ার পর এইভাবে তখন খুশির বাবা মা এখানে আসে, এবং তারা আসার পরে তারাও দেখে, আমার সাথে কথাবার্তা বলে। কিন্তু তারা তো অনেক বেশি চালাক ছিল, অনেক বেশি স্মার্ট, এবং সেই স্মার্টনেস থেকে তারা কিছুটা বিষয় ডাউট করে ফেলে। বিকজ যেই লোকটাকে আমি বাবা করে ডাকতেছি তিনি অনেকটাই ওল্ড, এবং তার চেহারার সাথে আমার চেহারাও ম্যাচ খায় না। এবং তারা অনেক দোকানে গিয়ে কথা বলেছে, সবাই বলে যে বাড়িওয়ালার ছেলে মেয়ে তো বিদেশে থাকে, এখন ওনার ছেলে কখন দেশে আসছে আমরা তো জানি না। এক কথায় দুই কথায় একটা সময় দেখা গেল কি যে মোটামুটি একটা ঝামেলার পর্যায়ে চলে গেছে, জিনিসটা একটা ঝামেলার পর্যায়ে চলে গেছে। তারা খুব বেশি ঝামেলা করে ফেলবে, খুব একটা খারাপ অবস্থা। এবং তারা প্রায় 70% মতো বুঝে গেছে খুশির বাবা মা যে এখানেই যে সামথিং রং, এখানে কোনো না কোনো একটা কিছু ঝামেলা হয়েছে, তারা এটা বুঝে গেছে। তো তারপরেও আমি খুশিকে অনেক ভালোবাসি, যেন আমি খুশিকে ছাড়া বাঁচবো না, আমি অনেক ভালোবাসি, দেন আমি ওর সাথেই থাকবো, ওর যত কিছুই যাই হোক আমি ওর সাথেই থাকবো। অ্যান্ড একটা পর্যায়ে এরকমভাবে হতে হতে আমাকে তারা তখন হঠাৎ করে একদিন খুশির আন্টির বাসা আমাকে অ্যাটাক করে বসে, খুশির আন্টির বাসায় খুশির বড় ভাই এবং তার দুঃসম্পর্কের চাচা আমাকে ওখানে ধরে বসে। যখন এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, ইন দিস টাইম আমি যিনাকে বাবা ডেকেছিলাম তিনি হঠাৎ করে ওনার কোথায় যেন চলে যায়, তিনি আর ঢাকায় থাকে না। তারা তখন এই ফেক ডকুমেন্ট সব কিছু বের করে আমাকে ওখান থেকে ধরে, এবং পুলিশের মাধ্যমে আমাকে তারা তখন জেলে প্রেরণ করে, থানায় পাঠিয়ে দেয়। এবং থানায় পাঠায় আমি যে ফেক ডকুমেন্টে বিয়ে করছি, আমার নামে খুব বড় করে একটা মামলা দায়ের করা হয়, সব কিছু মামলা দায়ের করে। আমি কিন্তু তখন আমার মাকে কোনো কিছু জানাই না, বাট আমি ওই সময় আমেরিকান অ্যাম্বাসির হেল্প চাই, এবং সেখানে আমার মা আমাকে আমেরিকান অ্যাম্বাসির কিছু লোকের নাম্বার দিয়ে গেল, কন্ট্রাক্ট নাম্বার দিয়ে গেল। আমি পুলিশের মাধ্যমে তাদেরকে কল করি, তারা তখন আসে, এবং তাদের থেকে একজন লয়ার তখন নিয়োগ করা হয়, এবং সেই লয়ারের মাধ্যমে তখন মামলা লড়তে থাকে। আমি তো আসলে কোথাও সিগনেচারও করি নাই, বা আমি যে সিগনেচার করেছি সেটা আমি দিয়েছি মিনহাজ নামে সিগনেচার করেছিলাম, বাট আই এম লিয়াম, সো আমার তো নামেরও ম্যাচিং হয় না, এগুলো সবই ফেক। এবং সেখান থেকে আমেরিকান অ্যাম্বাসির মাধ্যমে মামলাটা অনেক দিন পর্যন্ত থাকে। একটা সময় আমি আমেরিকান অ্যাম্বাসি থেকে ওখান থেকে বের হইতে পারি। বের হওয়ার পর অ্যাম্বাসি পিপল বলে যে আমার সাথে কন্ট্রাক্ট করবে, এবং আমাকে তারা এখান থেকে চলে যাওয়ার জন্য খুবভাবে রিকোয়েস্ট করে। অ্যান্ড ওই সময় খুশির পরিবার কিন্তু নিয়ে আটকায় ফেলে, রাজশাহীতে নিয়ে আটকায় ফেলে। এবং খুশির যে আন্টি আছে সে আন্টির উপরে প্রচুর টর্চার করে, আন্টির বাসায় ভাঙচুর করে, এবং আন্টির গায়ে পর্যন্ত খুশির ভাইয়েরা হাত তোলে। এবং আমেরিকান অ্যাম্বাসিতে তখন খুবই প্রেশার দেওয়া হয়, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে থাকলে অনেক সমস্যা হয়ে যাবে, তোমাকে তারা মেরেও ফেলতে পারে, অ্যান্ড আমরা এটার রেসপন্সিবিলিটি নিতে পারবো না, বাংলাদেশ ইজ এ ভেরি ডেঞ্জারাস কান্ট্রি, প্লিজ গো ব্যাক। এরকম করে তারা আমাকে যখন বলে, আমি তখন বললাম যে আই হ্যাভ নো পাসপোর্ট। অ্যান্ড তারা তখন আমাকে জাস্ট আমেরিকাতে যাওয়ার মতো একটা পেপারস রেডি করে দেয়, একটা পেপার মেক করে দেয়। ওই পেপারের মাধ্যমে আমি তখন আউটফুট হয়ে বাংলাদেশে থেকে আমেরিকাতে চলে যাই। কারণ ওই সময় আন্টিও আমাকে বললো তুমি চলে যাও, বিকজ তারা তোমাকে মেরে ফেলবে। আর আমি শুধু খুশির সাথে কোনো কন্ট্রাক্ট নাই ইন দিস টাইম, যে খুশি আসলে কোথায় আছে, কোন জায়গায় আছে, খুশির সাথে টোটালি আমার কন্ট্রাক্ট অফ। তো আমি তখন আবার আমেরিকাতে চলে গেলাম। এই যে ঘটনাগুলো ঘটলো এগুলো কিন্তু আমার আম্মা কিছুই জানলো না। আমেরিকাতে ব্যাক করার পরে আম্মা তখন বলতেছে যে চলে আসলি, তোর মাকে পাইছিস, আমেনা খাতুনকে পাইছিস, হয় রে আমেনা খাতুন, আমাকে এগুলো। আমি তখন হাসাহাসি করেছি, পাইলাম না তাতে কী হয়েছে, গিয়েছি তো আমার মায়ের দেশে ঘুরে আসছি, দ্যাট ইজ মাই মাদার কান্ট্রি। এরকম করে আমি তখন আমার ওই আমেরিকান আম্মুর সাথে কথা বলি, বাট শি ইজ ভেরি ফ্রেন্ডলি, সিরিয়াসলি
আমি তাকে অনেক লাভ করি এবং সে আমাকে অনেক লাভ করে। দেন কিন্তু মনের ভিতরে বারবার খুশির জন্য কষ্ট জাগতেছে আমার। বাংলাদেশের ছোট্ট একটা বাসর ঘর ফুল দিয়ে সাজানো, বাংলাদেশের পিপল, মানে সব কিছুর প্রতি আমার একটা অন্যরকম টান ভালোবাসা কাজ করতে শুরু করে। আমি তখন মানে ভিতরটা জানি কেমন হয়ে যায়, মানে কেমন একটা মানুষ আমি পরিণত হয়ে যাই। আমার কোনো কিছুই তখন ভালো লাগতেছিল না, বারবার খুশির জন্য খারাপ লাগতেছিল। মোবাইল ডিসপ্লেতে খুশির সাথে আমার উঠানো ছবিগুলো, বাসর ঘরে কাটানো মুহূর্তগুলো এবং ঢাকাতে ঘোরা, বিভিন্ন ঘোরা, আন্টি এবং খুশি, মানে দুজনের প্রতি আমি তখন প্রচুর কান্নাকাটি করি। এভাবে অনেকগুলো দিনও আন্টি আর আমার সাথে কোনো কন্ট্রাক্ট করেনি, বাট আমি আমার হোয়াটসঅ্যাপ, আমার লাইক হচ্ছে আমার মেসেঞ্জার, আমি সব কিছু দিয়ে আসছি, দিয়ে আমার সাথে চাইলেই কন্ট্রাক্ট করতে পারবে। বেশ কিছুদিন আমি আন্টির, অনেক দিন পরে হঠাৎ করে একদিন দেখলাম যে ফেসবুকে আন্টি অনলাইনে। আমি হাই লিখলাম, আন্টি আমাকে হ্যালো লিখলো লিয়াম হাউ আর ইউ। হ্যাঁ আন্টি আই এম ফাইন, আন্টি হাউ আর ইউ। তারপরে খুব রিকোয়েস্টেড করার পরে সে আমার সাথে তখন কথা বললো, এবং কথা বলার পরে জানতে পারলাম যে সে এখান থেকে চলে গেছে, মানে সে ঢাকা থেকে মানে টোটালি চলে গেছে চিটংয়ে। তার ভাইয়েরা খুব ঝামেলা করেছে, এবং যেটা শুনে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, মর্মাহত হয়েছি, যে আমি শুনেছি খুশিকে নাকি তার পরিবার জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে। খুশি ইজ ম্যারিড এটা জানার পরে আমি তখন মানে খুব বেশি কষ্ট পাই। আসলে এর চেয়েও বেশি কষ্ট একটা মানুষের লাইফে হতে পারে না। আমি প্রচণ্ড রকমের কষ্ট পাই, কান্নাকাটি করে ফেলি এবং বলি যেটা হতে পারে না। বলে বাট খুশি তোমাকে লাভ করে, সে তোমার সাথে কন্ট্রাক্ট করবে, ওর সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে, বাট ও তোমার সাথে কন্ট্রাক্ট করবে, তুমি তোমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার দুইটাই খোলা রাখো। বাট আমি সবসময় আমার মেসেঞ্জার ইনবক্সে যাইতাম যে খুশি আমাকে কোনো টেক্সট করেছি কি না, আমার হোয়াটসঅ্যাপে যাইতাম যে আমার কোনো রিকোয়েস্ট এসেছি কি না, বা খুশির সাথে কোনো সন্ধান পাই কিনা। ওর যে ফেসবুক অ্যাকাউন্ট ছিল সে অ্যাকাউন্টে বারবার যাইতাম, অ্যাকাউন্ট ঘুরতাম, অ্যাকাউন্টে বিভিন্ন জায়গায় যাইতাম যে আসলে নতুন কোনো পোস্ট করেছে কিনা, কোনো কমেন্ট করেছে কিনা, বা হাজব্যান্ডকে নিয়ে কোনো কিছু লিখেছে কিনা। ফিউ মান্থ চলে যায়, লাইক 6-7 মান্থের মতো ওভার। অ্যান্ড 6-7 মান্থ পরে একটা ঝুমুর আইডি থেকে, নেম ইজ লাইক ঝুমুর, ওই আইডি থেকে লেখে মিনহাস যখন লেখে ইংলিশে, আমি তখন বুঝে যে শি ইজ মাই ওয়াইফ, এটা খুশি। তা নাহলে খুশি যার এই মিনহাস নামটা আমার তো কোনো ফ্রেন্ড জানে না, এটা শুধু জানে খুশি এবং খুশির ওই আন্টি। সো খুশির আন্টির তো অ্যাকাউন্ট আছে, তার সাথে আমার কন্ট্রাক্ট হয়। সো ঝুমা ওই আইডিটা থেকে, ঝুমুর আইডি থেকে অফকোর্স শি ইজ খুশি। আমি তখন সাথে সাথে কল ব্যাক করি, মানে কল করি মেসেঞ্জারে। তখন এই কলটা রিসিভ করে ও কান্না করতেছে, মানে ঘুমড়িয়ে কাঁদতেছে, অনেক কান্না করতেছে। কেন কান্না করতেছো, হোয়াই ইউর ক্রাই, খুব কান্না করতেছে। আমি তো আমেরিকাতে গিয়ে আবার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে ফেলেছি, বিকজ আই লস্ট মাই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি। তো পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি, আমার পাসপোর্টের প্রক্রিয়া চলতেছে, এরই মাঝে ও কান্নাকাটি করতেছে, যে প্রচুর কাঁদতেছে। আমি বললাম যে কান্না করতেছো কেন, কি হয়েছে আমাকে বলো, আমি শুনি। তো বলে যে ওখান থেকে আনার পরে তার বাবা মার সব প্ল্যানিং জেনে গেছে, বুঝে গেছে যে আমাকে তারা জোর করে বিয়ে দিয়েছে, বা আমি একটা প্ল্যানিং করেছি, এবং ওই বাড়িওয়ালার নামেও মামলা হয়েছে, এবং বাড়িওয়ালা এখন পালিয়ে বেড়াচ্ছে, সে তার বাড়ির আশেপাশে আসতে পারে না। একইভাবে আন্টিও পালায় গেছে, ঢাকা থেকে চিটংয়ে চলে গেছে, আন্টিও খুব বিপদে আছে। এবং আমরা দুজন আমাদের ভালোবাসাকে পাওয়ার জন্য, আমাদের ভালোবাসাকে জয় করার জন্য আমরা অনেকগুলো মানুষকে অনেক বিপদে ফেলে দিলাম, এবং আমাকে জোর করে আমার পরিবারে বিয়ে দিয়ে ফেলেছে। যে পার্সনটার সাথে আমাকে বিয়ে দিয়েছে সে মোটেও ভালো না, এবং আমি সবসময় তোর জন্য কান্নাকাটি করি, তোমার ছবি দেখি, তোমার ভিডিও দেখি, যার জন্য আমার হাজব্যান্ড আমার গায়ে হাত তুলে আমাকে মারে। অ্যান্ড আমি তোমার কাছে যেতে চাই, তুমি আমাকে প্লিজ রিসিভ করো। আমি তখন বললাম যে তুমি যে যেতে চাও, তুমি কি আমেরিকাতে আসবা? আমার কথা হচ্ছে কোনো না কোনো ওয়াইতে আমি তাকে নিয়ে আসবো, যতই টাকা যাক যাই যাক। বাট সে ওই সময় হঠাৎ করে কেন জানি আমেরিকাতে আসতে রাজি হয় না। বলে না, আমি আমেরিকাতে যাবো না, আমি শুনেছি তোমার মা অনেক ডেঞ্জারাস, অ্যান্ড আমেরিকাতে গেলে তোমার মা তোমাকে আমার কাছ থেকে আলাদা করে দিবে। ইটস ট্রু, আমার মা কিন্তু বাংলাদেশকে এই টাইমটাতে খুব একটা পছন্দ করে না। আমি বললাম যে না, আমি সব কিছু টলারেট না। সে আমাকে বলছে তুমি যে করেই হোক আন্টির সাথে কন্ট্যাক্ট করো, তুমি চিটংয়ে চলে আসো। অ্যান্ড আমি বললাম যে এত কিছু হয়ে যাওয়ার পরে আন্টির বাসায় যাব, এবং আন্টি তো এটা আমাকে অ্যাকসেপ্ট করবে না, আন্টি আমাদের জন্য অনেক প্রবলেম ফেস করেছে, এরপরেও কি আন্টিকে বিপদে ফেলা ঠিক হবে? আমাকে তখন খুব কান্নাকাটি করে বলে যে লিয়াম প্লিজ তুমি ব্যাক করো, তুমি আসো, আদারওয়াইজ আমি সুইসাইড করবো, আমি বিষ খাবো, এরকম করে। এবং সে ভিডিও কলের মাধ্যমে তার মানে মাথা থেকে ব্লাড টাইপের কিছু একটা এনে হাতের মধ্যে ঢুকিয়ে দেয়, এবং প্রচুর ব্লাডিং হয়। আমি তখন বললাম আমার পাসপোর্ট এখনও আসেনি, গিভ টু সামটাইম, আমার কিছুদিনের মধ্যে আমার পাসপোর্ট আসবে। এবং এরকম করে তার সাথে ওই ঝুমুর আইডিটা থেকে আমার মাঝে মাঝে মেসেঞ্জারে কথা হতো, আমাদের মাঝে সেটিং হতো, স্টার্ট হতো। এরকম হতে হতে একটা সময় পাসপোর্ট আমি পেয়ে যাই, এবং ওয়াশিংটন থেকে যখন পাসপোর্টটা রিসিভ করি, অ্যান্ড ওয়াশিংটনেই কিন্তু বাংলাদেশের এম্বাসি ছিল, বাংলাদেশ এম্বাসি ছিল, যার জন্য আমি খুব সহজে ওখানে চলেও যাই এবং গিয়ে এম্বাসিতে কথাবার্তা বলি, এবং সেখান থেকে আমি পুনরায় আবারও বাংলাদেশের ভিসা লাগাই।
ওই সময় কিন্তু আমার গ্র্যাজুয়েশন তখনও কিন্তু শেষ হয়নি, আমার গ্র্যাজুয়েশন চলতেছে, মানে সামনে আমার গ্র্যাজুয়েশন। এই টাইমটাতে আমি তখন মানে জুমুরের জন্য এতটাই পাগল হয়ে গেলাম, মানে খুশির জন্য। আমি ওর আন্টিকে ফোন দিলাম, আন্টি প্রথম দিকে রাজি হয় না, যে না তুমি আইসো না, ভাইরা তোমাকে মেরে ফেলবে, ইভেন তুমি আসলে খুব বিপদে পড়বা, এমন এমন করে ওই আন্টি আমাকে মানা করে। বাট খুশি আমাকে বলে যে ও না আসলে আমি মরে যাব। ওই যে খুশির ইমোশনাল এগুলো আছেই। একটা পর্যায়ে আমি খুশিকে কন্ট্রোল করতে না পারি আমি অ্যাগেইন ব্যাক টু বাংলাদেশে আবারও ব্যাক করলাম। এবং সেদিন আমি ঢাকা এয়ারপোর্ট থেকে নেমে ট্রানজিট দিয়ে আমি তখন আবারও ঢুকে গেলাম চিটাং এয়ারপোর্টে। এবং চিটাং এয়ারপোর্ট থেকে তখন আন্টি আমাকে রিসিভ করলাম, তখন আন্টির বাসায় গেলাম। আন্টি তখন আস্তে আস্তে করে খুশির সাথে কথাবার্তা বলতেছে, খুশির সাথে যোগাযোগ হচ্ছে। এভাবে হতে হতে একটা পর্যায়ে খুশি তখন আন্টির বাসায় চলে আসছে ডিরেক্টলি, আর ফোন টোন সব কিছু অফ করে ডিরেক্টলি আন্টির বাসায় চলে আসছে। এবং আন্টির বাসায় আসার পরে অ্যাগেন খুশি আর আমি এক হয়ে গেলাম। এবং ওই সময় আন্টিও তার ফ্যামিলির কারোর সাথে কোনো কন্ট্রাক্ট রাখতেছে না, কোথায় আছে কোন জায়গায় আছে, ইভেন খুশিও কারো কন্ট্রাক্ট রাখতেছে না। কিন্তু খুশির পরিবার সে সময় একটা জিনিস ডিরেক্টলি বলে দিয়েছে যে তারা এটা জেনে গেছে যে আমি খ্রিস্টিয়ান ছিলাম, আমি মুসলিম ছিলাম না। এবং খুশির বাবা ডিরেক্টলি বলে দিয়েছে যেহেতু আমার মেয়ে এবার চলেই গেছে তার ইচ্ছায়, তাহলে আমরা আর এই মেয়েকে ফিরিয়ে আনবো না। এবং ভাইদেরকে বললো তোদের কাছে আমার অনুরোধ, আমার জীবন থাকতে, মানে এরকমভাবে বলে গেল, আমার জীবন থাকতে এই মেয়ে যাতে কোনোদিন আমার বাড়ির ভিটায় না আসে, ওরা তারা আমার বাড়ির ভিটে আনবি না এবং তোরা তাকে বোন বলে পরিচয় দিবি না। ওর বাবা অনেক হার্ড হয়ে গেল, অনেক হার্ড থেকে তার ভাইদেরকে কসম দিয়ে বলল যে আমার কসম লাগে, মানে পিতার কসম, যে তোরা কখনোই এই মেয়েকে আমার বাড়ির ভিটে আনবি না, তাকে বোন হিসাবে পরিচয় দিবি না, তাকে খুঁজতেও যাবি না। তখন আমি ওর সাথে থাকতেছি বেশি না 10 days আমরা একসাথে ছিলাম। 10 days পরে আমার মা তখন আবারও বাংলাদেশে চলে আসে। মা তখন বুঝে যায় যে বাংলাদেশে আবার চলে আসছি। মা তখন বাংলাদেশে আসে, এসে আমাকে একইভাবে আগে যেরকম হোয়াটসঅ্যাপে কল দেয় এখন হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলে যে আমি বাংলাদেশে আসছি, তুই কোথায়। ইভেন মা তখন ঢাকাতে। আমি তখন বললাম যে মার সাথে তো আর মাকে তার এভাবে কষ্ট দিতে পারি না, বিকজ শি ইজ ওল্ড, বয়স হয়েছে তার, এভাবে আমেরিকা বাংলাদেশ ইজ এ লং ডিস্টেন্স, অনেক টাইম ধরে হচ্ছে প্লেনে ট্রাভেল করতে হয়, তো আমার মায়ের জন্য এটা অনেক কষ্ট হয়ে যায়। তোমাকে আমি বললাম যে মা আমি তো চিটংয়ে আছি। পরে খুশিও আমাকে একটা কথা বললো যে না আন্টিকে কষ্ট দেওয়া ঠিক হবে না। পরে মা চিটং এয়ারপোর্টে আসে, আসার পরে ট্রানজিটের মাধ্যমে চিটংয়ে আসলে আমি এয়ারপোর্টে যাই, মাকে রিসিভ করি। তখন আমি মোটামুটি চিটংয়ের রাস্তাঘাট একটু একটু করে চিনে যাই অনেকটাই, ট্যাক্সি রিজার্ভ করে নিয়ে আসে, মাকে রিসিভ করি। মা ওই দিন আর কান্নাকাটি করে না, বাট মা অনেকটা তার মনটা ভেঙেছে আর কি, সে মনে অনেক কষ্ট পায় এবং আমাকে বলে ব্যাক কর চলে যাব, আমাকে এটা বলে। আমি বললাম যে না এখানে কিছু কথা আছে, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাবো, চলো। পরে এয়ারপোর্ট থেকে মাকে রিসিভ করে আন্টির বাসায় নিয়ে গেলাম। এবং আন্টির বাসায় যাওয়া মাত্রই আমার বউ খুশি তখন আমার মা পা ধরে সালাম করলো। মা তখন আমাকে জিজ্ঞেস করলো হুইছি, আমি তখন বললাম যে শি ইজ মাই ওয়াইফ মা। এবং এইটা বলার পরে মা তখন খুব কষ্ট পাইলো, মানে ইভেন আমি আমার মায়ের চোখে পানি দেখতে পেলাম যে মা কান্না করে দিয়েছে। হাউ ইজ পসিবল। আমি তখন বললাম যে মা দেখো ওর বাড়ি রাজশাহী, আমি তো রাজশাহীর আমার মাকে আমেনা খাতুনকে খুঁজে পেলাম না, বাট আমার ড্রিম ছিল আমি রাজশাহীর একটা মেয়েকে বিয়ে করবো। মা আমাকে বলে আমি তোকে ছোটোবেলা থেকে, যে সময় তুই কাপড় ছিল না, নেকেট অবস্থায় থাকতি, ওই সময় থেকে আমি তোকে কোলে পিঠে করে আদর করে যত্ন করে ভালোবাসা দিয়ে এতটা বড় বানিয়েছি, তোকে আমি আমেরিকাতে তোকে আমি নিজের সন্তানের পরিচয় দিয়েছি। আজ তুই আমাকে ছেড়ে চলে আসলি, তার মানে তুই এখন আর কখনো আমেরিকাতে ব্যাক করবি না, তুই এখানেই থেকে যাবি। আমি তখন বললাম না মা আমি আমেরিকাতে ব্যাক করব, তুমি একটা কাজ করো, তুমি আমার আর খুশির ভিসাগুলো প্রসেস করো, বিকজ আমি তো খুশিকে নিতে পারতেছি না। এখন তুমি যদি অ্যাপ্লাই করো যে তুমি ছেলে এবং ছেলের বউকে নিতে চাও, তাহলে তো আমাদের ভিসা হয়ে যাবে, তুমি আমাকে আমেরিকাতে নিয়ে যাও মা, আমি খুশিকে নিয়ে একসাথে থাকবো। মা তখন আমাকে বলে না এটা হতে পারে না, মানে খুব কষ্ট পায়। মা খুশিকে নেবে না আমেরিকাতে, মা ডিরেক্টলি কথা আমি ওই মেয়েকে আমেরিকাতে নিব না এবং তুই আমেরিকাতে চলে আয়, মানে খুবভাবে বলতে চাচ্ছে আর কি, অনেকভাবে বলতেছে। তা আমি বললাম যে না তুমি আমাকে যতই বলো আমি আমেরিকাতে ব্যাক করবো না, ইটস নট পসিবল, আমি যাব না। 1 উইকের মতো আমার আম্মা থাকে এবং তার সর্বোচ্চ মানে সে আমাকে রিকোয়েস্টটুকুন করে যতটুকু তার পক্ষে সম্ভব হয়, এবং সে এখানে সিক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। 2 দিনের মতো হসপিটালেও সে অ্যাডমিট থাকে চিটং মেডিকেলে। তো 2 দিন পরে সে খুবই কান্নাকাটি করে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমার বাবা কিন্তু মারা গেছে অনেক বছর আগে, বাবা মারা যায় এবং বাবা মারা যাওয়ার পরে কিন্তু মা আমাকে সম্পূর্ণভাবে রেখেছে বা মায়ের ভালোবাসায় আমি এ পর্যন্ত আছি। একটা পর্যায়ে মা তখন আর আমাকে নিতে পারলো না এবং মা তখন মানে ব্যর্থ হয়ে চলে গেল, ব্যাক করলো আমেরিকাতে। এবং ব্যাক করার পর আমার তখন মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে, এতটা বেশি কষ্ট হচ্ছে যেটা আসলে মানে আমি বলে বোঝাতে পারবো না, আমার ভিতরটা ফেটে যাচ্ছিল মা চলে যাওয়ার পরে। মানে
ওই ছোটোবেলা থেকে মা আমাকে এত ভালোবাসতো, আমি আসলে এক্সপ্লেইন করতে পারবো না যে তার ভালোবাসা কত বিভোর ছিল, কত নিখুঁত ভালোবাসতো। তো সেই মা যখন আমেরিকাতে ব্যাক করে চলে গেল, তখন আমার কাছে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আমার তখন খুশিকেও ভালো লাগে না, আন্টিকেও ভালো লাগে না। আমি বাংলাদেশে একটা জবের ব্যবস্থা করি, একটা জব আমি করি, আমার সার্টিফিকেট যতটুকু আছে তা দিয়ে, বাট ওই জবটা তখন আমার ভালো লাগতেছিল না। একটা ফরেন অ্যাসোসিয়েশনে জব করতাম। পরে আমি একটা সময় মায়ের জন্য এতটাই খারাপ লাগে কি সামহাও আমি প্রায় অনেকগুলো দিন বাংলাদেশে থাকি, এবং একটা সময় খুশি প্রেগনেন্ট হয়। এবং খুশি প্রেগনেন্ট হওয়ার পর আমি অত্যন্ত খুশি হই যে আমার ওয়াইফের ঘরে বেবি হবে, দিস ইজ মানে আমার জন্য গড গিফট, আই এম সো হ্যাপি। বাট এই হ্যাপি মোমেন্ট আমি আমার মাকে রাখতে চাই। মানে আমার একটা মানে ছিল যে আমার মা তো আর ডিরেক্টলি চলে আসবে না, মানে ফোন করলে সে এখন আমার ফোন পিক করে না, আমার সাথে কথা বলে না, ফোন করলে কেটে দেয়, ব্লক করে দেয়। তো আমার ভিতর হঠাৎ করে জাগলো যে আমি খুশিকে না বলে, আমি খুশিকে অনেকবার বলেছি যে আমি আমেরিকাতে যেতে চাই, মাকে আমি গিয়ে নিয়ে আসি। খুশি কিন্তু এটা আমার রাজি হয় না, আমাকে বলে যে না, তুমি আমেরিকাতে গেলে তুমি ব্যাক করতে পারবে না, তোমার মা তোমাকে ব্যাক করতে দিবে না। তো একটা পর্যায়ে আমার তখন ভিতরে খুব খারাপ লাগা কাজ করে, অনেক খারাপ লাগা কাজ করে। এক পর্যায়ে আমি তখন খুবই ইমোশনাল হয়ে পড়ি। ইমোশনালের দিক থেকে দেন আমি তখন আমেরিকাতে যাই, মানে খুশিকে না বলে, আন্টিকে না বলি, আমি ডিরেক্টলি আমার টার্গেট হচ্ছে এটা, যেহেতু আমার ওয়াইফ এখন প্রেগনেন্ট, আমি যাবো আমেরিকাতে, গিয়ে আমার মাকে আমি হাতে পায়ে ধরে, বিকজ আমি যখন সামনে গিয়ে তার পা ধরে কান্নাকাটি করব, আমার মা তো আমাকে ফেলতে পারবে না, বিকজ আমি তার সান। মানে পা ধরে কান্নাকাটি করবো, তুমি চলো, এবং মাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে মাকে নিয়ে আমি আমেরিকাতে ব্যাক করব। এবং আমেরিকাতে ব্যাক করার পরে আমি লাইক হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে, আমার মাকে নিয়ে আমি আবার আমেরিকাতে মানে বাংলাদেশে ব্যাক করে আবার আমেরিকাতে চলে যাবো, এরকম একটা প্ল্যানিং আমার ছিল। বাট আই এম সারপ্রাইজ, আমি যখন বাসায় গেলাম আমি দেখলাম হঠাৎ আমার মায়ের সাথে একটা বাঙালি মহিলা বলবো না, লাইক একটা মেয়ের মতো। মেয়েটাকে দেখার পর আমি খুব অবাক হয়ে গেলাম যে এই মেয়েটা। জিজ্ঞেস করলাম যে আমি তখন বাংলাদেশ, আপনার বাড়ি কোথায়? বলে ঢাকায়। আমি যে আপনি এখানে কেন? বলে আপনার আম্মা ঢাকাতে গিয়ে, মানে আমার মাধ্যমে ঢাকাতে গিয়েছে, মানে আমার আম্মা যে প্রথম ঢাকাতে গিয়েছে তখন ওনার সাথে পরিচয় হয়েছে, এটা আমি জানতাম না। তো আপনি আমাদের বাসায় পরে বলে আন্টি আমাকে এখানে আনার সব ডকুমেন্ট করছে, আমি আন্টির মাধ্যমে এখানে আসছি, এমনও সাথে আছে। কিন্তু আমার মা এই মহিলার কথাটা আমাকে টোটালি বলে নাই। আমেরিকাতে যাওয়ার পরে মা প্রথমত আমার পাসপোর্টটা আমার কাছ থেকে নিয়ে চলে গেছে, মানে পাসপোর্টটা নিয়ে গেছে। এবং পাসপোর্টটা নিয়ে যাওয়ার পর আমি তখন খুব টেনশনে পড়ে গেলাম যে পাসপোর্ট নিয়ে গেল আমার কাছ থেকে, আর এদিক দিকে তো খুশি আমাকে বারবার টেক্সট করতেছে তুমি কোথায়। আমি বললাম যে আমি আসি, মানে 2 দিন কেটে গেল। একটা পর্যায়ে বাধ্য হয়ে আমি তাকে খুশির কাছে বলেই দিলাম যে আমি আমেরিকাতে আসছি এরকম মাকে নিয়ে যাওয়ার জন্য। তখন খুশি খুব কান্নাকাটি করলো, এবং আমাকে বলে আমি বেশ কয়েকদিন খুব খারাপ স্বপ্ন দেখতেছি যে তুমি মানে এটা ওইটা বলে কান্নাকাটি করে। তো ওই আন্টিটা তখন মানে আমাকে বলে যে তুমি আমাকে একটু খুশির নাম্বারটা দিবা, যেহেতু তোমার আম্মা এই বিষয়টাতে একটু অন্যরকম। আমি খুশির সাথে কথাবার্তা বলি, মেয়েটাকে আমি একটু সান্ত্বনা দিই, কারণ তুমি তো হঠাৎ করে চলে আসছো, ও তো খারাপ মনে করবে। আমি বললাম হ্যাঁ এটাও ঠিক, আপনার নাম্বারটাই নিয়ে ওর সাথে কথাবার্তা বলতে পারেন, এবং তখন আপনি ওকে বুঝাবেন যে আসলে আমি মাকে নেওয়ার জন্য আসছি, ওর সাথে রাগ না করে। এই বলে আমি তখন ওই বাংলাদেশি আন্টিটার কাছে আমার নাম্বারটা দিলাম, খুশির কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম যে আপনি খুশির সাথে যোগাযোগ করেন এবং খুশিকে আপনি বলেন। তো 3 আগে আমি বারবার বলছি আপনি খুশিকে বলছেন? উনি বলে হ্যাঁ বলছি। এমন করতে করতে হঠাৎ করে আমার আম্মা তখন আমেরিকান একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এই 2-1 দিনের ভিতরে বিয়ে করে বলতেছে আমেরিকান মেয়েটাকে তোকে বিয়ে করতে হবে, আদারওয়াইজ আমি সুইসাইড করবো, আমি বিষ খাবো, আমি ফাঁসি দিব। মানে মার যা করা দরকার আর কি, অ্যাটলিস্ট বাঙালি মানুষের মতো কালচার মা শুরু করে দিয়েছে। তো এবং আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি জানি সেটা করে ফেলবে। একদিকে খুশি এবং খুশির পেটে বাচ্চা, অন্যদিকে আমার এই মা এবং বাংলাদেশি মহিলাটা। তখন আমি পা ধরে কান্নাকাটি করতেছি, আন্টি হাউ টু ডু, আমি কী করবো না, আপনি তো বাংলাদেশি মানুষ, আপনি তো বুঝেন। তিনি আমাকে বলে একটা কাজ করো, তোমার মাকে তুমি শর্ত দাও যে বিয়ের পরে যাতে তোমাকে পাসপোর্টটা দিয়ে দেয়, এটা তুমি তোমার মাকে শর্ত দাও। ঠিক আছে আমি তোমার সব শর্ত মানবো, আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু তুমি আমাকে পাসপোর্ট দিয়ে দিতে হবে। যদি পাসপোর্ট দিয়ে দাও দেন আমি বিয়ে করবো। অ্যান্ড বিয়ের পরে তোমার মা যদি তোমাকে পাসপোর্ট দিয়ে দেয়, তুমি বাসর ঘরে বা ওই মেয়েটাকে বিয়ের পরে তাকে যেভাবে হোক বুঝিয়ে শুনিয়ে তুমি বাংলাদেশে চলে যাবা। যেহেতু তোমার কাছে পাসপোর্ট আছে, তুমি এখনই মানে টিকিটের জন্য অ্যাপ্লাই করে ফেলো। আমি সাথে সাথে অনলাইনে টিকিট কেটে ফেললাম, মানে আজকে রাতে আমি ব্যাক করে চলে যাব, এবং বিয়ে কিন্তু আমাদের হয়নি, মানে আনুষ্ঠানিক যতটুকু আছে অতটুকুই। মা তখন বিকেলবেলা, আমি তখন মাকে শর্ত দিলাম যে আমার একটা শর্ত আছে যে তুমি আমাকে পাসপোর্ট দিয়ে দিতে হবে বিয়ের পরে। মা আমাকে বলে হ্যাঁ তো আজকে বিয়ে করবি, তো আমি আজকে রাতের মধ্যে তোর পাসপোর্ট দিয়ে দিব। তো বিকেলের মধ্যে আমাদের যে বিয়েটা কিন্তু আমাদের গির্জাতে বিয়ে হয়, আমাদের খ্রিস্টানদের ওভাবেই বিয়ে হয়, কিন্তু বাসার মধ্যে জাস্ট বিয়ের মতো করে একটা ছোটোখাটো অনুষ্ঠান করা হলো। দিস ইজ নট বিয়ে, কিন্তু ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করা হলো। তো আমি ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড হলাম, আমি আংটি পড়ালাম, যেটা এঙ্গেজমেন্ট বলে, আংটি পড়ালাম।
তো মোটামুটি পারিবারিকভাবে একটা ছোটোখাটো করে একটা আয়োজন করা হলো। রাতে কিন্তু আমার ফ্লাইট, আমি তো রাতের মধ্যে ফ্লাইট করে রাখছি। বিকেলবেলা মাকে বললাম যে তাহলে তুমি এখন আমার পাসপোর্ট দিয়ে দাও। মা আমাকে বলে সিরিয়াসলি পাসপোর্ট দিয়ে দিব? আমি বললাম হ্যাঁ পাসপোর্ট দিয়ে দাও। এই বলে মা আমার হাতে তখন পাসপোর্টটা দিয়ে দিল। আমি খুবই অবাক হয়ে গেলাম। আমি ভাবছিলাম যে মা সম্ভবত কিন্তু আমাকে পাসপোর্ট দিবে না, মানে আমার একটা ধারণা ছিল যে মা আমাকে পাসপোর্ট দিবে না, কিন্তু সেই কিন্তু আমাকে পাসপোর্ট দিয়ে দিল। কেন দিয়ে দিল আমি কিন্তু এটা বুঝতে পারিনি। আমার কাছে তখন ফোনও ছিল না। আমি চিন্তা করছি ফোনটা নিব, বাট ওই ফোনটা নিতে আমি ভুলে গেছিলাম। বাসায় ফোনটা রেখে আমি তখন মানে পাসপোর্টটা নিয়ে তখন চলে আসছে। বাসার মধ্যে কিন্তু আমার ফোন রয়ে গেছে। পাসপোর্টটা নিয়ে সাথে এয়ারপোর্টে চলে আসছে, বিকজ আজকে রাতে আমার ফ্লাইট, আমার হাতে সময় খুব কম। ওয়াশিংটন ডিসি এয়ারপোর্টে এসেই আমি তখন বাংলাদেশের ফ্লাইটে উঠে গেলাম। অ্যান্ড আমার ফোনের কথা টোটালি খেয়াল নাই। আমি আর আন্টির সাথেও কন্ট্যাক্ট করতে পারলাম না, ওর সাথেও কন্ট্যাক্ট করতে পারলাম না। আমার একটা টার্গেট ছিল কি, আমি এবার বাংলাদেশে যেতে পারলে মানে আমি যেভাবে হোক ওকে নিয়ে আদার্স কোনো একটা কান্ট্রিতে চলে যাবো, বাংলাদেশে আমি আর থাকবো না। আমার পাসপোর্ট যেহেতু আছে, আমি ট্যুরিস্ট ভিসা আদার্স কোনো একটা কান্ট্রিতে চলে যাব, আমি ওকে নিয়ে যাবো, কিন্তু বাংলাদেশে আমি আর থাকবো না। বিকজ বাংলাদেশে থাকলে আমার মা বাংলাদেশে এসে ঝামেলা করতে পারে। যেহেতু আমি সেখানে একটা বিয়ের মানে এঙ্গেজমেন্ট করে আসছি, জাস্ট লোক লাইক বিয়ে, এটা কিন্তু বিয়ের মতোই হয়ে গেছে। ওই মেয়ের ফ্যামিলি আমার মাকে প্রেশার দেবে। মা তখন বাংলাদেশে আসবে, বাংলাদেশে গিয়ে মাকে আমি বাংলাদেশে গিয়েই আমি খুশিকে নিয়ে চলে যাব সামহোয়ার, কোনো কান্ট্রিতে। এই বলে তখন আমি ওয়াশিংটন ডিসি থেকে এয়ারপোর্টে আমি উঠলাম। বাংলাদেশে ল্যান্ড করলো বিমান ঢাকাতে। ঢাকা থেকে ওই ট্রানজিট যুগে আমি আবার চিটংয়ে, এবং আই হ্যাভ নো ফোন, আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই। এবং আমি নেমে সর্বপ্রথম গেলাম হচ্ছে আপনার আন্টির বাসায়। আন্টির বাসায় গিয়ে দেখতেছি আন্টির বাসায় তালা মারা, মানে আন্টি নাই। দারোয়ানকে জিজ্ঞেস করলাম যে আন্টি কোথায়? বলে তিনি হসপিটালে। জিজ্ঞেস করলাম তিনি হসপিটালে হোয়াই? তেন আমাকে বলতেছে যে তার একটা ইয়ে ছিল, এই রিলেটিভ ছিল, এই মেয়েটা বিষ খেয়েছে, মানে লাইক সুইসাইড করেছে। তা আমি তখন মানে আমার হাতে কী কী জানি ছিল, কিছু জিনিস আমি আন্টির জন্য নিয়েছিলাম, সাইমিলা গিফটের মতো, যেগুলো মানে আমি ডিসির এয়ারপোর্ট থেকে নিয়েছিলাম। সেই এয়ারপোর্ট থেকে কিছু জিনিস গিফট আমি আন্টির জন্য কিনেছিলাম। এই জিনিস আমার হাতে। বেঁচে আছে না মরে গেছে? দারোয়ানকে জিজ্ঞেস করলাম। বলে না, শি ইজ লাইফ, সে এখনও আছে, কিন্তু হসপিটালে। কোন হসপিটালে? অমুক হসপিটালে। তো হসপিটালে চলে গেলাম। হসপিটালে গিয়ে আমি তখন পাগলের মতো আন্টিকে খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। একটা ডাক্তারকে রিকোয়েস্ট করলাম যে এরকম এরকম একটা রোগী এসেছিল, বিষ খেয়েছে, সে নাকি লাইফ আছে। তিনি আমাকে বললো যে এটা তো আসলে আমি ওইখানে যাওয়ার বলে যে উনি তো আসলে 4 ঘন্টা লাইক 3 and 4 hours আগে এরকমভাবে বললো যে সে মারা গেছে। আমি বললাম নাম কি? দেন বললো খুশি আক্তার, ওখানকার ইনফরমেশনে। আমি তখন বললাম যে যদি মারা যায় তাহলে লাশ কোথায়, মানে তার ডেড বডি কোথায়? আই ওয়ান্ট টু সি হার ডেড বডি। দেন বললো এটা তো মর্গে নিয়ে গেছে। মর্গের রাস্তাটা আমাকে দেখাই দিল। আমি তখন মর্গের দিকে হাঁটতেছি। মর্গের সামনে যাওয়ার পরেই দেখলাম আন্টি ওখানে বসে আছে। আন্টি আমাকে দেখে কোনো কথা বলে না, একদম নিশ্চুপ। আমি আন্টির কাছে গেলাম, যাওয়ার পর আমাকে জড়ায় ধরে চিৎকার দিয়ে কেঁদে উঠছে। তখন বারবার বলতেছি আন্টি হোয়ার ইজ খুশি? আন্টি খুশি কোথায়? আই ওয়ান্ট টু সি খুশি আন্টি। আন্টি আই ওয়ান্ট টু সি খুশি, প্লিজ টেল মি হোয়ার ইজ শি, হোয়ার ইজ মাই ওয়াইফ? আন্টি আমাকে বললো ওয়েট করো, কিছুক্ষণ পরে এখান থেকে বের হবে। লাশ কাটা ঘরের সামনে ইংলিশে লেখা আছে ডেড বডি, বাংলায় লেখা আছে লাশ। তা আমি বললাম যে আপনি কি তার পরিবারকে খবর দিয়েছিলেন? বলে আমি পরিবারকে খবর দিব কি, ওর ভাইকে জানাইছিলাম। ওর ভাই বলল যে তার বাবা নাকি কসম দিয়েছে অ্যান্ড এই সময় তারা আসবে না। এবং আরেকটা বিষয়, সেখানে তার বাবা মা দুজনেই কিন্তু সৌদি আরবে ছিল সে সময়, তারা ওমরা হজ করার জন্য গেছিল। আর ওর ভাইয়েরা দেশে ছিল, বাট তারা বলছে তারা আসবে না, তারা তাদের বোনের লাশ নিতেও আসবে না, ডিরেক্টলি এটা বলে দিছে। তো তিনি তখন আমাকে বলতেছে যে তুমি কি করে পারলা খুশির সাথে এমন বেইমানি করতে ওই লাশ ঘরের সামনেই? আমি তখন বললাম আন্টি মানে এটা আপনি কী বলতেছেন, আমি খুশির সাথে বেইমানি করবো কেন? বলে অবশ্যই বেইমানি করেছো, তুমি খুশিকে না বলে আমেরিকাতে ব্যাক করেছো, তুমি খুশিকে না বলে আমেরিকান একটা মেয়েকে বিয়ে করেছো, সো এটা কি তোমার বেইমানি নয়? আমি বললাম আন্টি মানে হাউ ইজ পসিবল, দিস ইজ ফলস, আমি তো বিয়ে করি নাই। তখন তিনি আমাকে বলে দেখো হয়তো আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না,
হয়তো খুশির বাবা মা ভাইরা তোমার কিছুই করবে না। ক্যান ইউ বিলিভ আল্লাহ? ক্যান ইউ বিলিভ গড? অফকোর্স। সে আমাকে বলে গড, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, মৃত্যুর পরে তোমাকে অবশ্যই আল্লাহর দরবারে দাঁড়াতে হবে অ্যান্ড সেই তোমাকে পানিশমেন্ট দেবে। আমি তখন বললাম আন্টি প্লিজ ক্লিয়ারলি বলুন যে আপনি কীভাবে জানলেন যে আমি বিয়ে করেছি? পরে বলে বাঙালি একটা মেয়ে ভিডিও কল দিয়ে আমাকে আর খুশিকে সব কিছু দেখিয়েছে যে তুমি বিয়ে করতেছো, তুমি আংটি পড়াচ্ছ, তোমাদের বাসায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এবং এসব দেখার পরেই খুশি ঠিক সে সময়ে আত্মহত্যা করে, মানে বিষ খায়। এবং খুশি বিষ খাওয়ার পর আমি হসপিটালে এনেছি, অনেকক্ষণ পর্যন্ত সে জীবিতও ছিল এবং এরপরে সে মারা যায়। আমি বললাম আপনাকে কে দিয়েছে? আপনি ভিডিও কলে বলে বাঙালি একটা মেয়ে দেখিয়েছে। বলে মেয়েটা কি দেখতে এরকম ছিল? বলে হ্যাঁ। আমার তখন আর বুঝতে বাকি ছিল না, এ তো সেই মেয়েটা, যে মেয়েটা আমার কাছ থেকে খুশির নাম্বার নিয়েছিল, যে মেয়েটাকে আমার মা বাংলাদেশ থেকে আমেরিকাতে নিয়ে গেছে, এ তো সেই মেয়েটা। আমি তখন বললাম আপনি তো তাহলে অনেক কিছু জানেন না, ঘটনা তো এরকম হলো যে আমার মা আমার কাছ থেকে পাসপোর্ট নিয়ে গেছে। আমি তখন বুঝলাম যে আমার মা কেন সাথে সাথে আমাকে পাসপোর্টটা দিয়ে দিল চাওয়া মাত্রই। তার মানে খুশি যে বিষ খেয়েছে এই নিউজটাও আমার আন্টি ওই মহিলাটাকে দিয়ে দিয়েছে, বলে দিবেন লিয়ামকে যাতে ও সুখে থাকে, খুশি কিন্তু বিষ খেয়ে মারা গেছে। খুশি কিন্তু তখন মারা যায় নাই, বাট আন্টি বলছে যে মারা গেছে, যাতে এইটা বললে আমি যাতে অন্তত একবার হলেও কন্ট্রাক্ট করি, এই জন্য আন্টি বলছে ওকে বলবো মারা গেছে, এরকমভাবে বলেছে। বাট ইন দিস টাইমে খুশি লাইফ, খুশি জীবিত, হসপিটাল নিয়ে যাচ্ছে। এবং এটা জানার পরে আন্টি মানে ওই বাঙালি মেয়েটা চিন্তা করলো যেহেতু মারাই গেছে তাহলে আর পাসপোর্ট দিলে সমস্যা নেই। এই কথা বলে আমার মাকে ইশারা দিল পাসপোর্ট দিয়ে দেন, মা তখন পাসপোর্ট দিয়ে দিল। এবং এই যে আমার কাছ থেকে খুশির নাম্বার নেওয়া এবং আমাকে বলা তুমি তো বিয়েটা করো এবং তোমার মাকে বলো যে বিয়ের পরপর যাতে তোমাকে পাসপোর্ট দিয়ে দেয়, দ্যাট ইজ কমপ্লিটলি তার একটা প্ল্যানিং ছিল। দিস ইজ মাস্টার প্ল্যানিং। তার ওই মাস্টার প্ল্যানিং, আমার মা কিন্তু অতটা চালাক না, অত স্মার্ট কিন্তু আমার মা না, ওই মহিলা অনেক স্মার্ট। এবং ওই মহিলার কথা মতো আমার মাও কাজ করেছে এবং আমিও কাজ করেছি। একইভাবে খুশির নাম্বার তো তার কাছে ছিলই, মানে খুশির হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা, সে হোয়াটসঅ্যাপ নাম্বারে খুশিকে ভিডিও কলে সব কিছু দেখিয়েছে। এবং সে যখন বুঝে গেল খুশি মারা গেছে তখনই আমার মাকে বলো পাসপোর্ট দিয়ে দেন। আমি তখন আর মানে আন্টিকে কী বলবো, আন্টি তখন মোবাইল আসতে শুরু হয়। আন্টিকে আমি এটা বোঝানোর আগেই আন্টি তখন ওর ভাইদের কাছে কী জানি বলে দেয়। আমি কিন্তু এই জিনিসগুলো বুঝাতে পারিনি আন্টিকে, আমি তাকে বুঝাবো এরকম সময়টা আর পাই না যে আন্টি দেখেন আমার সাথে এগুলো হয়েছে। পাশে একটা লোক আছে চিটং মেডিকেলে, ওই সময় কিন্তু খুশির ভাইরা অলরেডি এমনি রওনা দিয়ে দিয়েছে। মানে এটা কিন্তু আমি জানতাম না যে তার ভাইরা অলরেডি আসতেছে, তারা লাশ নিয়ে যাবে, কিন্তু তিনি আমাকে বলেছে তার ভাইরা আসবে না। একটা মহিলা পাশে দাঁড়িয়ে আছে, মহিলাকে বললাম হাতে অনেকগুলো মোমবাতি, যেগুলো কেন? বলে লাশ নিয়ে যাবো তো এই জন্য মোমবাতি নিয়ে আসছি। আমি তখন মহিলার কাছ থেকে একটা মোমবাতি মানে চেয়ে নিলাম, নিয়ে মোমবাতিটা হাতে নিয়ে কান্না করতেছি। এই কান্না করা অবস্থায় মানে এই জাস্ট কান্না করতেছি, এই অবস্থার মধ্যে খুশির ভাইয়েরা দুই ভাই আইসা আমাকে লাশ ঘরের সামনে এলো পাথরে মারতে শুরু করছে। মানে মারতেছে যে এভাবে মারতেছে আসলে বলার মতো না। অ্যান্ড হসপিটালে যিনি সিকিউরিটি গার্ড ছিল, সিকিউরিটি গাইড আমাকে প্রোটেক্ট করে, আমাকে সেভ করে। এবং সিকিউরিটি গাইড সেভ করার পরে সিকিউরিটি গার্ড ওই সময় ফোন করে, থানাতে ফোন করে। ফোন করলে হয়তো সিকিউরিটি গার্ডগুলো আমাকে সেভ করেছে বলে আমি বেঁচে গেছি, তা নাহলে কিন্তু মারা যেতাম। কারণ হসপিটালের সামনে তার ভাইরা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে কিন্তু মারছিল। পরে পুলিশ এসে আমাকে সেভ করে, আমাকে তখন পুলিশ অ্যাম্বাসিতে মানে আমাকে ইয়াতে নিয়ে যায়, থানায় নিয়ে যায়। তখন আমি বললাম যে আমি আমেরিকান। অ্যান্ড তখন তারা আমাকে আমার আমেরিকান অ্যাম্বাসির সাথে কথাবার্তা বলে, আমি তখন আমার পাসপোর্টের কপি শো করি। দেন তখন তারা আমার মায়ের সাথে কন্ট্রাক্ট করে, মায়ের সাথে কন্ট্রাক্ট করার বলে আমি তখন থানাতেই থাকি। আমার নামে অনেকগুলো মামলা দায়ের করা হয় যে তাদের মেয়েকে আমি বিয়ে করেছি প্রথমে ফেকভাবে, এরপরে তাকে পালায় নিয়ে আসছে, তাকে প্রেশার দিয়ে তাকে আত্মহত্যা করিয়েছি। মানে অনেকগুলো মামলা আমার নামে দাঁড়ও করা হয়। এবং মাকে তখন আমেরিকা থেকে খবর দেবো, আমার মা তখন আমেরিকাতে চলে আসে। মা আমেরিকা থেকে বাংলাদেশে আসি, ইমিডিয়েটলি মা তখন আসে। এবং মা বাংলাদেশে আসার পরে মা তখন খুব মানে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কান্নাকাটি করে ফেলে। এবং মানে যখন জানতে পারছি আমি জেলে আছি, আমার কথা হচ্ছে আমাকে মেরে ফেলুক। পুরো 1 মাস ধরে আমার মা আমেরিকান অ্যাম্বাসির সহযোগিতায় অনেকভাবে লবিং করে আমেরিকান অ্যাম্বাসির মাধ্যমে 1 মাস পরে আমাকে বের করে। এবং বের করার পরে আমার মা আমাকে আমেরিকাতে নিয়ে চলে যাবে। থানা থেকে যেদিন বেরোবো ওই দিনে মা আমার ফ্লাইট করে রাখে। মাকে একটাবার বললাম যে আমি জাস্ট খুশির কবরটা একটাবার দেখতে চাই যে কোথায় তাকে কবর দেওয়া হয়েছে। আমার মা আমাকে সেই সুযোগ দিল না। আমি ওনার পায়ে ধরলাম শেষ পর্যন্ত। লাস্টবার আমি বললাম যে আমি অন্তত আন্টির সাথে একটু কথা বলি। আমি আন্টির নাম্বারে কল দিলাম, আন্টির নাম্বারটা আমি বন্ধ পেলাম।
এবং সেখান থেকে আমার মা আমাকে একরকম জোর করে আমাকে আমেরিকাতে ব্যাক করে নিয়ে আসলো। আমেরিকাতে আসার পরে আজকে প্রায় 6টা বৎসর আমার জীবন থেকে কেটে গেল, এবং এই 6টা বৎসরে আমি 1000 বার আন্টির ওই নাম্বারে কল করেছি। প্রতিটা মুহূর্ত আন্টির নাম্বারে কল করি, আন্টির হোয়াটসঅ্যাপে, আন্টির ইমোতে এবং আন্টির বিভিন্ন মাধ্যমগুলোতে আন্টির সাথে কন্ট্যাক্ট করি, বাট আমি আন্টিকে আর পেলাম না। এবং আমি জানি না যে আমার খুশিকে কোথায় কবর দেওয়া হয়েছে। আমার শেষ একটা ইচ্ছা যে আমি খুশির কবরটা একটা আবার দেখব। আমি মোমবাতি হাতে নিয়ে খুশির মর্গের সামনে দাঁড়িয়েছিলাম। আমার পরিচিত বাংলাদেশি একটা ফ্রেন্ড আছে, ওর মা আপনার গল্পগুলো শোনে। উনি ওয়াশিংটন ডিসিতেই থাকে। একদিন ওনার সাথে আমিও আপনার গল্পগুলো শুনলাম, আজ থেকে অনেক মাস আগে। আমার কাছে কেন জানি ভালো লাগলো, সেখান থেকে আপনার সাথে আমার এই গল্প শেয়ার করা। আমার কারো উপর কোনো অভিযোগ নাই। অভিযোগ যদি কারো উপর থেকে থাকে সেটা হচ্ছে আমার সৃষ্টিকর্তা। আমার সৃষ্টিকর্তা কেন আমার সাথে এটা করলো? কেন জন্ম হবার পরে জন্মদাতা মাকে দেখতে পাই নাই? কেন ভালোবাসার মানুষটাকে এরকম অকালে বউ বানিয়ে হারালাম? আজও আমি আছি আমেরিকাতে, ওয়াশিংটন ডিসিতে আছে। আমার মা আমাকে অনেক ট্রাই করতেছে আমাকে আবারও বিয়ে করানোর জন্য। আমার মা এখন অনেক ওল্ড, যে কোনো সময় তিনিও চলে যাবে। আমার মায়ের এখানে বাড়ি আছে, প্রপার্টি আছে, মায়ের বিজনেস আছে, আমি সব কিছু দেখাশোনা করি। বাট নাও আই এম ভেরি হ্যাপি, ভালো আছি। এবং এই জীবনে নতুন কাউকে জড়াতে চাই না বলেই মরণ পর্যন্ত খুশির জন্য ওয়েট করে যাব। খুশি আমাকে একদিন বলেছিল যে লিয়াম, ডু ইউ নো, তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো, তুমি যদি নামাজ পড়ো, সৃষ্টিকর্তাকে মানো, তুমি যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকো, তাহলে যখন তুমি মারা যাবা তুমি জান্নাতে যাবা। আর তুমি যদি জান্নাতে যাও, জান্নাতে গেলে তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিবে, তুমি আল্লাহর কাছে তাই পাইবা। সুতরাং যদি তুমি জান্নাতে যাও তোমার সব চাওয়াই পূরণ হবে। খুশির মতে আমি যদি কখনো মারা যাই তাহলে আমি অবশ্যই জান্নাতে যাব। আর আমি জান্নাতে গেলে আমি জান্নাতে আমার আল্লাহ তাআলার কাছে ও পারে খুশিকে চাইব। কারণ ও পারে নেই আমেরিকা, নেই বাংলাদেশ, নেই খুশির বাবার প্রভাব, নেই খুশির ভাইদের আঘাত, নেই আমার আমেরিকান মা। সে জন্মে আমি খুশি কিনে অনেক ভালো থাকবো। এই জন্মে নাই বা পেলাম, কিন্তু পরজন্মে ওর অপেক্ষায় আমি থাকবো। যার জন্য আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছি, নামাজ পড়ে রোজা রাখি, মুসলিমের মতোই চলাফেরা করি, মুখ ভর্তি দাঁড়িয়ে রেখেছি। আমি এখন একজন সাচ্চা মুসলমান। আমার মাকে আমি কলমা পড়িয়েছি অনেক কষ্টে। মা যদিও পড়তে রাজি হয় নাই, অনেক কষ্টে মায়ের মুখ থেকে আমি কলমা শব্দ বের করেছি। আপন ভাই দোয়া করবেন আমার মাও যাতে আমার সাথে জান্নাতে যেতে পারে। সে হোক না আমেরিকান, বাট শি ইজ মাই মাদার। আমার খুশি আত্মহত্যা করে মরেছে। আল্লাহ যেন খুশিকে ভালো রাখে। একটা হচ্ছে স্টোরি আর একটা হচ্ছে বিহাইন্ড দ্য স্টোরি। একটা সামনের গল্প আর একটা পিছনের গল্প। আমরা সবাই স্টোরি পড়ি, কিন্তু বিহাইন্ড দ্য স্টোরি আমরা কেউ পড়ি না। আমরা সামনে যেটা দেখি এটাই সত্য, এটাই বাস্তব, সেটাই মানি, কিন্তু এটার পিছনেও যে একটা গল্প আছে ওই গল্পের সাথে আমরা পরিচিত না। খুশি আজকে গল্প থেকে জাস্ট এইটুকুন আপনি শিখেন, এইটুকুন মনে রাখবেন। এই যে খুশি হুট করে আত্মহত্যা করে মরে গেল, চলে গেল, তাতে কি সব সমাধান হয়ে গেল? এতে কি খুশি ওই পারে ভালো আছে? না, আত্মহত্যা করা মানুষগুলো পরপারে ভালো থাকে না, এটা আপনি আমি আমরা সবাই জানি। এবং খুশি মরে গিয়েই সব কিছু সমাধান হয়ে গেল? খুশি মরাতেই কি লিওন তার জীবনে হ্যাপি হয়ে গেল, খুশির বাবা মা ভালো হয়ে গেল? না, একটা খুশির মৃত্যু লিওনকে সারা জীবন একা করে দিয়ে গেল। খুশির মৃত্যু তার বাবা মাকে সারা জীবনের জন্য মেয়ে হারা করলো। খুশির মৃত্যু 5 ভাইয়ের এক বোনকে হারালো।
খুশির এই অকাল মৃত্যু, এই আত্মহত্যাজনক মৃত্যুর জন্য পরকালে খুশিও ভীষণ কষ্ট পাবে। তাহলে আপনি যদি মনে করেন আত্মহত্যা করলেই সব কিছু সমাধা, তবে আপনি আজকের এই গল্পটা শোনেন। আসলে আত্মহত্যা কিছু না। আত্মহত্যাগুলো আপনি এই জন্মেও হারালেন, ওই জন্মেও হারালেন। আত্মহত্যা বলতে কোনো কথাই না, আত্মহত্যা বলতে সব কিছু শেষ না। আত্মহত্যার পরের জীবনটা দেখেনি, যে খুশি চলে গেল, তাহলে তার পরিবারের কি হলো? সুতরাং যারা আত্মহত্যা করেন তারা অন্তত এই জিনিসটা চিন্তা করবেন যে আত্মহত্যাই কিন্তু সব শেষ নয়। খুশি মারা গিয়েছে, কিন্তু তার আত্মা তো দুনিয়াতে ঘুরতেছে, তার আত্মা তো দেখতেছে তার ভাইয়ের আহাজানি, তার মায়ের কান্না, তার বাবার কান্না, আমেরিকাতে লিওনের কান্না, তা তো তার আত্মা দেখতে পাচ্ছে। কিছু করার নাই। এবং গল্প থেকে আপনি অবশ্যই এটা শিক্ষা নেন, এই যে হুট করে খুশি আত্মহত্যা করে ফেললো, মেয়েরা এই কাজটা বেশিরভাগ করে। সামান্য কোনো বিষয়ের উপরে সন্দেহ করে, লাইক হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডের উপরে সন্দেহ করে নিজেকে আঘাত করতে শুরু করে এবং হঠাৎ করে স্টেপ নিয়ে নেয়। এই মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি ঘটে আমি দেখেছি। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, কারণ ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজেও পছন্দ করে। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, যদিও ধৈর্য ধরতে কষ্ট, কিন্তু ধৈর্যের ফল অনেক মিষ্টি। খুশি যদি অন্তত একটা দিন ধৈর্য ধরত, একটা দিন যদি খুশি ওয়েট করত, তাহলে অবশ্যই খুশি আর লিয়াম আজ আমেরিকায় থাকতো, তাদের একটা সুন্দর জীবন হতো। পেটের যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটাও মারা গেল। ভেরি স্যাড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।